টার্গেট WBCS চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলেই গত ভিডিওতে WBP 2019 প্রিলিমিনারি যে পরীক্ষার প্রশ্নপত্র তার জিকে পার্টটাকে টোটালি সলিউশন করে দেওয়া হয়েছে। তো আজকের যে পার্টটা সেখানে ম্যাথ এবং জিআইকে টোটাল সলিউশন করে দেওয়া হবে উইথ এক্সপ্লানেশন। তো আমরা দেখে নেব এর প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে একটা জিআই রয়েছে। তো এখানে কি জিআই রয়েছে? 5 রয়েছে 6, রয়েছে 5, 6, 2। তো এটা বোঝাই যাচ্ছে এটা হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, দিয়ে বাই যেটা তলায় আছে সেটা বাই হয়ে যাচ্ছে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, 5 ইন্টু 6 বাই 2 মানে 2 3 6। সুতরাং মাঝখানে 15 এসেছে, এই যে এখানে মাঝখানে 15 আছে। পরেরটা কি আছে? 6 ইন্টু 7 বাই 6 মানে 7 আছে। তাহলে এইটা যেমন আছে, এইটা তাহলে কী হবে? 4 ইন্টু 8 বাই 4, তাহলে 4 4 কেটে যাবে, হয়ে যাবে 8। তাহলে 8 হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা খুব ইজি। কি আছে? পরের কোয়েশ্চেন আছে 3, 7, 13, 21, 31। দেখো পরপর কিন্তু গ্যাপগুলো দেখো রয়েছে। 3 পর 7 মানে 4-এর গ্যাপ, 7 পর 13 মানে 6-এর গ্যাপ, 13-এর পর 21 মানে 8-এর গ্যাপ, আর 21 to 31 10-এর গ্যাপ। তাহলে 31-এর সঙ্গে এরপরে যেটা গ্যাপ হবে তাহলে সেটা কী হবে? 31-এর সঙ্গে 12-এর গ্যাপ হবে, মানে 2 + 1 3, 3 + 1 4 মানে 43 হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, পরের কোয়েশ্চেন রয়েছে 1 - 1/3 ইন্টু 1 - 1/4 ইন্টু 1 - 1/5, এইভাবে 1 - 1/100 পর্যন্ত চলেছে। তো এটা আমরা খুব ইজিভাবে করতে পারি। জাস্ট তবু দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা মুখোমুখি করা যায়। 1 - 1/3, 1 - 1/3 মানে হচ্ছে 2/3 ইন্টু 1 - 1/4 মানে হচ্ছে 3/4। তেমনি তারপরটা হচ্ছে 4/5। এরকম করে চলছে একদম 99/100 এটা পর্যন্ত চলছে। দেখা যাবে সমস্তটাই কিন্তু এভাবে কেটে যাবে। 4 4 এরকম কেটে যাবে, 5 5 এখানে কেটে যাবে, 99 এদিকে ওটা 99 থাকবে, কেটে যাবে। ঠিক আছে, শুধু পড়ে থাকবে কোনটা? 100 এখানে পড়ে থাকবে, এই 100 পড়ে থাকবে, এই 100 পড়ে থাকবে, এবং এখানে পড়ে থাকবে 2। তাহলে 100 এবং 2, তাহলে 2 আর এদিকে হচ্ছে 100। তো 2 আর 100 কী হবে? 2 50 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/50। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা দেখো, এরপর 12 নম্বর কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেনে যেটা রয়েছে দেওয়া আছে এ বি সমান হচ্ছে 25, মানে এটা একসঙ্গে দেওয়া রয়েছে, এটা আলাদা করে লিখতে হবে 25। ঠিক আছে, বিসি মানে হচ্ছে 57। ঠিক আছে, বিসি মানে বিটা 5, সিটা হচ্ছে 7। আর বিডি, বি মানে 5, আর ডি মানে হচ্ছে 8। ঠিক আছে, এখানে উত্তর ভুল দেওয়া আছে, মানে অপশান একটা ভুল দেওয়া আছে। তো যদি সিএ ডিবি হয় তাহলে সিএ মানে হচ্ছে 7,
সি এ, এ মানে হচ্ছে 2, ডি মানে হচ্ছে 8, বি মানে 5। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, অপশানে দেওয়া নেই। চলে যাব পরবর্তী প্রশ্নতে। এক্স এবং ওয়াই এর বর্তমান অনুপাত কত দিয়েছে? 3:4। আর 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত কত ছিল? 5 বছর পূর্বে ছিল 5:7। তো এই অঙ্ক করার সময় সবসময় আমাকে দেখে নিতে হবে যে এই যে দুদিকে যে ডিস্টেন্সটা, মানে 3 থেকে 7-এর ডিস্টেন্স এবং 3 থেকে 5-এর ডিস্টেন্স সমান কিনা। যদি এদিকে দুটো দিকেই 2 থাকতো তাহলে কিন্তু 1 ইউনিট বরাবর কিন্তু আমরা সেটাকে বার করতে পারতাম, কিন্তু যেহেতু কোনো সমান নেই, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, তাহলে আমাকে কি করতে হবে? দুটোকে আগে সমান করতে হবে। তাহলে ওপরে যে সংখ্যাটাকে সেটাকে আমি কিন্তু গুণ, মানে অনুপাতটাকে গুণ করে দিতে পারি 2 দিয়ে। যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসবে? এটা আসবে 6:8। আর নিচেরটা আসবে, নিচেরটা যেমন আছে থেকে যাবে 5:7। তাহলে এবার আমার দেখো ডিস্টেন্স হয়ে যাচ্ছে 1 ইউনিটের। তাহলে আমি বলতে পারি যে 1 ইউনিট ইকুয়াল টুই কিন্তু এই 5 বছর, কারণ এর সঙ্গে 5 বছরের ছিল ডিফারেন্স, মানে 5 বছর আগের ঘটনা একটা আর বর্তমানের ঘটনা একটা। তো যদি 1 ইউনিট বরাবর 5 বলি, তাহলে আমাকে বার করতে দিয়েছে যে ওয়াইয়ের বর্তমান বয়স। তাহলে ওয়াইয়ের বর্তমান বয়স হচ্ছে আমার এইটা, ওয়াইয়ের আমার এই মুহূর্তে বর্তমান বয়স এইটা। তাহলে 5 × 8 ইকুয়াল টু বর্তমান বয়স 40 বছর। দেখে নেবে প্রথমেই যে এক্স ওয়াই কী বলে দেওয়া রয়েছে। বর্তমান বয়স যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে 3:4, আর 5 বছর আগে সেটা ছিল 5:7। এবার আমাকে প্রথমে এই ধরনের অঙ্ক যখন পড়বে তখন কিন্তু দেখে নিতে হবে যে পূর্বের যে অনুপাতটা দেওয়া রয়েছে আর বর্তমানের অনুপাত, সে দুটো কিন্তু তাদের রেশিও, মানে ডিফারেন্সের রেশিওটা সমান হচ্ছে কিনা। যদি 3 এবং 5-এর রেশিও 2 এখানে আছে এবং 7 থেকে 4-এর যে 4 আর 7-এর মধ্যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে রেশিওর 3, তাহলে আমাকে প্রথমেই সমান করে নিতে হবে। সমান করার জন্য কি করতে হবে? প্রথমেই কিন্তু প্রথম অনুপাতটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, 3 দুগুণে 6 এবং 4 দুগুণে 8, তাহলে কিন্তু 6 ওপরেরটা হয়ে যাবে 6:8 আর নিচেটা হয়ে যাবে 5:7। তার মানে আমার 1 ইউনিটের ডিফারেন্স কিন্তু পাবো আমি। এবার 1 ইউনিটের ডিফারেন্স বরাবর কিন্তু 5 বছর, যেহেতু 5 বছর পূর্বের কথা বলা আছে। তাহলে আমি যদি বার করতে চাই ওয়াইয়ের বয়সটা, তাহলে কিন্তু ওয়াই আমি ধরেছি এখানে 8 বছর, মানে 6:8 মানে 8 ইউনিট। তাহলে 5 × 8 = 40, কিন্তু অ্যান্সার হয়ে যাবে ওয়াইয়ের বয়স, ওয়াইয়ের কিন্তু বর্তমান বয়স। আচ্ছা, পরেরটা যেটা রয়েছে, কোনো টেনিস প্রেমী, পরেরটা রয়েছে কোনো টেনিস প্রেমী ছাত্র এবং ক্রিকেটার এবং ছাত্রদের মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। ঠিক আছে, কোনো টেনিস প্রেমী মানে কি? যে টেনিস খেলতে ভালোবাসে বা টেনিস খেলা দেখতে পছন্দ করে। ঠিক আছে, তারপরেরটা কি? তারপরেরটা আছে ক্রিকেটার এবং তারপরের জন আছে ছাত্র। ঠিক আছে, টেনিস প্রেমী, ক্রিকেটার এবং ছাত্র। তো টেনিস প্রেমী যারা, যে ব্যক্তি টেনিস প্রেমী সে ব্যক্তি তার কিছু পরিমাণ ছাত্র হতে পারে। মানে আমি যদি এটাকে ধরি আমি টেনিস প্রেমী, এটাকে যদি ধরি আমি টি, তাহলে তার মধ্যে কিছু ব্যক্তি এমন থাকতে পারে যে কিন্তু ক্রিকেটার এবং কিছু ব্যক্তি থাকতে পারে তাদের মধ্যে স্টুডেন্ট, কারণ প্রত্যেক স্টুডেন্টই ক্রিকেট প্রেমী বা টেনিস প্রেমী নয়। কিছু ব্যক্তি করে কিন্তু থাকতে পারে যারা টেনিস প্রেমী, যারা ক্রিকেটার এবং যারা ছাত্র। তাহলে আমার ছাত্র বা স্টুডেন্ট, তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশান সি। তাহলে পরে 1728-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে কিছু অপশান দেওয়া রয়েছে এবং সেখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে সেটা কী হবে? একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা জানি স্কোয়ার করার নিয়ম, তো স্কোয়ার করার নিয়মেই আমরা করব। কি করব আমরা? 1728-এর প্রথমে স্কোয়ার করি, 1728
এর যদি আমি স্কোয়ার করি তাহলে আমরা স্কোয়ার করার নিয়মে জানি যে কী করতে হয়, প্রথমে 4 4 নিয়ে নিলাম 16, তাহলে পড়ে রইল 1, ঠিক আছে, 4-এর ডবল এখানে হয়ে গেল 8। এবার তাহলে আমার এখানে 128 পুরোটাই বসে গেল, ঠিক আছে। আমি যদি এটাকে 81 দিয়ে এবার করি তাহলে দেখো 81 দিয়ে যদি আমি করি তাহলে কিন্তু এটা হচ্ছে না, মানে 81 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 81 দিয়ে গুণ করলে যেটা পড়ে থাকবে সেটা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা, যেটা বিয়োগ মানে যোগ করতে হবে সেটা কিন্তু বেরোবে না। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 82, মানে 82 দিয়ে যেতে হবে। তাহলে 82 ইন্টু 2 ইকুয়াল টু এখানে হয়ে যাবে 2 দুগুণে 4 আর 2 8-এ 16। তার মানে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমার কত দাঁড়াচ্ছে, বিয়োগ করে দাঁড়াবে 4 4 আর কয়ে 8, সরি সরি 128 আছে, তার মানে উপর নিচেরটা বড় আছে, তাহলে 8 আর কয়ে 14, 6 14 এবং তারপরে 2 এর আগে 3 আর 3 এ 6, তার মানে 36। তাহলে অ্যান্সার আমার হয়ে যাবে কি 36। এখানে 36 যদি আমি যোগ করি, ক্ষুদ্রতম সংখ্যা 36 যদি আমি যোগ করি তাহলে কিন্তু এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা হিসেবে আমরা পাবো। আচ্ছা, এর এক্স অংশ, তাহলে বি কত পাবে, 1/4 অংশ, মানে 1/4 ইন্টু এক্স, মানে x/4 অংশ, এটা হচ্ছে x/4 অংশ। তাহলে তাহলে এখানে বলছে এ, তাহলে এ কত পাবে, এ কিন্তু পাবে বি এর 2/3 অংশ, বি এর 2/3 অংশ মানে x/4 ইন্টু 2/3। তাহলে যেটা আমার বেরোলো, তিনটে জিনিস হচ্ছে আমার বেরোচ্ছে। এক হচ্ছে সি পাচ্ছে এক্স অংশ, বি পাচ্ছে x/4 অংশ, আর এ পাচ্ছে 2x/12 অংশ বা x/6 অংশ, বা x/6 অংশ কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে, x/6 অংশ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি x প্লাস x/4 প্লাস x/6 ইকুয়াল টু 680, তাহলে কী হয়ে যাচ্ছে, 4 আর 6-এর লসাগু কত, 4 আর 6-এর লসাগু 2, 4 আর 6-এর লসাগু যদি আমি করি এখানে 4 আর 6-এর লসাগু, তাহলে 2 দুগুণে 4, 2 3-এ 6, তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে আমার লসাগু। তাহলে আমার যদি 12 লসাগু হয়ে যায় তাহলে আমি এটাকে করতে পারি 12, মানে 12x প্লাস 3x প্লাস 2x ইকুয়াল টু 680। তাহলে 12 আর 3-এ 15, 16 17, 17x ইকুয়াল টু 680 ইন্টু 12, 680 ইন্টু 12 আর হচ্ছে 15 প্লাস হচ্ছে এটা যদি এক্স তুমি শুধুমাত্র এক্স করি তাহলে হচ্ছে 17 দিকে এটা ভাগ হয়ে যাবে, 4 17 68, মানে এটা 40, তাহলে 40 ইন্টু 12 মানে 4 12 48, মানে 480, তাহলে 480 কী বেরোলো, ওটা এক্সের পরিমাণ কিন্তু হয়ে গেলো 480, তাহলে এক্স পাচ্ছে 480,
তাহলে এক্সটাকে এক্স কিন্তু আমার হয়ে যাচ্ছে সি। আমাকে চেয়েছে বি কত পাবে, তাহলে বি আমার বলে দিয়েছিলাম যে সি এর 1/4 অংশ পাবে। বি কত অংশ পাবে, সি এর 1/4 অংশ। তাহলে সি পেয়েছে 480, এই 480 পেয়েছে কিন্তু সি। তাহলে 480, তাহলে বি কত পাবে, 480-র কত অংশ, 1/4, মানে 4×1=4, 4×2=8, মানে 120। তাহলে 120 টাকা পাবে। একদম সোজাভাবে পাতিভাবে ভেঙে করিয়ে দিলাম, আশা করি কিন্তু বোঝা গেছে। এক্স যদি পায় 480 টাকা, এক্স আমি ধরেছিলাম সি এর মানটা, তাহলে সি যদি পাচ্ছে 480 টাকা, তাহলে বি পাবে 480 কিন্তু 1/4 অংশ। তার মানে হচ্ছে 4×12=48, মানে 120। তাহলে 120 টাকা কিন্তু পাবে কে, 120 টাকা পাবে বি। পরের কোয়েশ্চেন রয়েছে, √2x এর 5% যদি 0.01 হয় তাহলে এক্সের মান কত। তাহলে √2x এর মান বলেছে 5%, এর √2 এর 5%-এর মান বলছে 0.01, তাহলে এক্সের মান। তাহলে আমি একদম সোজাভাবেই করছি, যেভাবে করা উচিত। এটা মানে হচ্ছে 2x ইন্টু 5%, মানে হচ্ছে 5/100 ইকুয়াল টু কত, 1/100, মানে আমাকে কি বলেছে 0.01, মানে 1/100। ঠিক আছে, তাহলে আমি দুটোরই স্কোয়ার করে দিতে পারি। এখানে আমি আমি প্রথমে এটাকে কেটে নিই, সব থেকে ভালো হবে, 100 আমার কেটে যাচ্ছে। তাহলে আমি এখানে করে দিতে পারি 2x, √2x ইকুয়াল টু কিন্তু আমি করতে পারি 1/5, 5টা নিচে চলে যাচ্ছে, 1/5। ঠিক আছে, তাহলে আমি দুদিকটারই যদি স্কোয়ার করে দিই, তাহলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 1/25। তাহলে এক্সের সঙ্গে 2টা গুণ হিসাবে আছে, এদিকে যদি আমি এক্সটা নিয়ে চলে আসি, এবং 2টা নিয়ে চলে আসি, তাহলে এদিকে হয়ে যাবে 2 ইকুয়াল টু হয়ে যাবে 1/50। তাহলে 1/25 ছিল, এদিকে 2 চলে এলো, 2x ওখানে গুণ হিসাবে আছে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 1/50। এবার 1/50 যদি আমরা ভাগ করি, 1কে 50 দিয়ে ভাগ করি, তাহলে করে দেখবে তোমরা 0.02 আসবে, অ্যান্সার কিন্তু আসবে 0.02। তোমরা এটা করে দেখে নেবে। 1 থেকে কিন্তু 1কে তোমরা ভাগ করবে কত দিয়ে, 50 দিয়ে। করিয়ে দিচ্ছি, এটা পয়েন্টের জন্য একটা 0 বসালাম, আর একটা 0 জন্য আর একটা 0 বসালাম, তাহলে 50×2 = 100। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 0.02, তাহলে অ্যান্সার হবে সি এরটা। আচ্ছা, পরের কোয়েশ্চেন খুব সহজ, অ্যালিগেশন পদ্ধতিতে করবে, এটা সবথেকে ইজি উপায়। হ্যাঁ, 15 কেজি দরের চায়ের সঙ্গে কী অনুপাতে 20 কেজি দরের চা মেশালে প্রতি মিশ্রণের মূল্য 16.50 16.50 টাকা হবে। তাহলে এটা করবে 15 টাকা কেজি দর চা একটা, আর একটা হয়েছে কত, 20 টাকা কেজি দর, দুটো চা। এটা বলছে যে এটা যদি কী একটা অনুপাতে মেশাতে হবে, যাতে এটা কী হবে, মিশ্রণটা প্রতি কেজিতে 16.50 টাকা হবে, টাকা কেজি দরে এর মূল্যটা হবে। তাহলে এটা আমার কত আসছে, এটা আমরা জানি 16.50 থেকে 20 বিয়োগ দিয়ে দিতে হবে। এটা খুব ইজি উপায়, এর থেকে সহজ উপায় কিছু হয় না অ্যালিগেশনে। তাহলে 15 এদিকে 20, মাঝখানে আমি লিখলাম যেটা আমাকে গড়টা, অ্যাকচুয়ালি যেটা আমাকে গড় বার করতে হয় সেটা মাঝে লিখতে হয়। তো 16.50 থেকে 20 থেকে যদি আমি 16.50 বাদ দিই, তাহলে কিন্তু আমার কত পড়ে থাকবে, 16.50 যদি আমি বাদ দিই 20 থেকে, তাহলে আমার পড়ে থাকবে 3.50। আর এদিকে আমার কত পড়ে থাকছে, 16.50 থেকে এটা যদি আমি বাদ দিই 15, তাহলে বাকি থাকবে 1.50। তো এটাকে যদি আমি করি, এটাকে যদি আমি ভাগ করি 5 দিয়ে, এটা 0 0 ধরো কেটে যাবে, তাহলে এখানে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 7 35, 5 7 35,
আর হচ্ছে 5 3 15, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 7:3। খুব ইজি উপায় এটা, একদম ইজি। একদিকে লিখবে 15, মানে একদিকে 1 কেজি দরের চা, আরেকদিকে আরেকটা কেজি দরের চা, 15 টাকা আর 20 টাকা। এবার যেটা গড় বলেছে, মানে প্রতি কেজিতে বিক্রি করতে হবে, সেটা হচ্ছে 16.50। তাহলে 16.50 থেকে একবার 15 বাদ দিয়ে দেবে, হয়ে যাবে 1.50। আর একবার 16.50 থেকে 20 থেকে 16.50 বাদ দিয়ে দেবে, 50 বাদ দিয়ে দেবে, তাহলে সেটা হয়ে যাবে 3.50। তাহলে এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে দেখবো 7:3 কিন্তু অনুপাত চলে আসবে। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন 28টা বলছে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার/ঘন্টা আর 48 কিলোমিটার/ঘন্টা যদি বেগে আসে, তাহলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। আচ্ছা, এইখানে যেটা সবথেকে ক্লিয়ার করে নেওয়া দরকার, যেটা হচ্ছে এটা হচ্ছে বিপরীত দিক থেকে আসছে। বিপরীত দিক থেকে আসা মানে এটা কিন্তু একে অপরকে ক্রস করা মানে কিন্তু বিপরীত দিক থেকে আসা। এই বিপরীত দিক থেকে কিন্তু আসলে কি করতে হয়, বিপরীত দিক থেকে আসলে সবসময় সেটাকে কিন্তু যোগ করতে হয়, ঠিক আছে, বিপরীত দিক থেকে। আর একই দিকে এলে কিন্তু বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে আমি, এটা খুবই ইজি প্রসেস আছে একটা, তাহলে সেটা কী করতে হয়, 137 প্লাস হচ্ছে 163, দুটো কিন্তু করলাম, যোগ করলাম। এরপর যেটা করতে হয় সেটা কি, আমাকে বলেছে যে ট্রেন দুটোর পরস্পরের গতিবেগ কত। গতিবেগ হচ্ছে, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 48। তাহলে 137 প্লাস 163 কত হবে, 7 আর 3 10, 6 সাথে 7, সরি 7 আর 3 10, 6 আর 3 9 একে 10, 1 একে 2 একে 3, মানে 300 বাই কত হবে, 42 প্লাস 48 মানে হচ্ছে 90। তাহলে এটা কেটে যাবে, তাহলে 3 3 9, 3 10 30। যদি এটাকে সেকেন্ডে বার করতে হয় তাহলে কী করতে হবে, সেটাকে কিন্তু 18/5 দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে যাবে 5 দুগুণে 10, 3 6 18। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, অ্যান্সার হয়ে যাবে 6 × 2 = 12। তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 6 × 2 = 12। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 12। এটা 10/3 কিন্তু এটা ঘন্টায় ছিল, এটাকে কিন্তু আমাকে যদি সেকেন্ডে আনতে হয় তাহলে কিন্তু 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 5 দুগুণে এখানে 10 কেটে যাচ্ছে, এখানে 5 দুগুণে 10, আর এদিকে 3 6 18। তাহলে 6 × 2 = কিন্তু 12 অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তো এটা 12 অ্যান্সার হয়ে গেল। কি, সে কিন্তু কি বয়সে ছোট কার থেকে, প্রিয়ার থেকে আর হচ্ছে বিনার থেকে। বিনা এবং বিনার থেকেও কিন্তু রিঙ্কি বয়সে ছোট। এবার বলছে বিনা সবিতার চেয়ে বয়সে বড়। যে বিনা সে কিন্তু সবিতার চেয়ে বয়সে বড়, সবিতার চেয়ে বয়সে বড় হলো, সবিতার চেয়ে বয়সে বড়, কিন্তু প্রিয়ার চেয়ে বয়সে ছোট। এই যে বিনা, এ কিন্তু কার থেকে বয়সে ছোট, প্রিয়ার চেয়ে বয়সে কিন্তু ছোট। তাহলে যারা ছোট তাদেরকে প্রথমে বাদ দিয়ে দেবো, কারণ আমাকে চেয়েছে কে সবচেয়ে বড়। তাহলে এ ছোট, এ বাদ, এও ছোট, এ বাদ, ছোট বাদ, ছোট বাদ। তাহলে আমার পড়ে রইল সবিতা আর হচ্ছে প্রিয়া। কিন্তু আমি এখানে দেখলাম যে সবিতার চেয়ে কিন্তু বয়সে বড় বিনা। তাই বিনায় যদি সবিতার থেকে বয়সে বড় হয় তাহলে প্রিয়া তো অবশ্যই হবে, কারণ প্রিয়া কি, প্রিয়া বিনার থেকেও বয়সে বড়। তাহলে সবচেয়ে বড় কিন্তু হয়ে গেল প্রিয়া, ঠিক আছে। তাহলে প্রিয়া কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেন আছে, ডিস্টেন্স। ডিস্টেন্স ইকুয়াল টু বলছে, ডিস্টেন্স DISTANCE ডিস্টেন্স মানে বলছে IDTUB IDTUB
ECN, ECN। আরেকটা হচ্ছে দেওয়া আছে ডকুমেন্ট ইকুয়াল টু ডকুমেন্ট, DOCUMENT। ডকুমেন্ট ইকুয়াল টু কী দেওয়া রয়েছে, ডকুমেন্ট ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু ODDVN, 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 TNF। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি দুটো জিনিস এখান থেকে প্রথমেই দেখার পরই, যেখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ডি এর পর এখানে যেটা DISTNC প্রথম যেটা রয়েছে, প্রথম ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পরপর ঘুরে গেছে। এই যে ডি চলে এসছে এখানে, ডি চলে এসছে এখানে, আই চলে গেছে এখানে। তাহলে আমরা এখানেও ঘুরিয়ে দেবো। টি যদি এখানে আছে তাহলে টি কিন্তু আমার বসে যাবে সেকেন্ডে, এইচ বসে যাবে প্রথমে, এইচ তারপর হয়ে গেল টি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এসের পর বসে গেছে টি, এখানে এসের পর কিন্তু বসে গেছে টি, এসের পর। তাহলে এখানে আমার ছিল ইউর পর কি PQRSTUV, তাহলে HTV পর্যন্ত হয়ে গেল। তাহলে HTV কারদের নেই, এর কিন্তু HTV নেই, এরও কিন্তু HTV নেই, কেটে গেল। তাহলে এরপর সহজে করার মানে টাইমটা সেভ করার জন্য কী করা দরকার, দেখবো এই প্রথম HTVর পর দেখো STY কিন্তু দুজনেরই সেম রয়েছে। তাহলে এই তিনটাতে হাত দেবো না, কারণ এগুলো বার করাবো না, সময় নষ্ট। আমাকে করতে হবে লাস্ট দুটোতে চেঞ্জ আছে, তাহলে লাস্ট দুটো আমাকে দেখতে হবে। তাহলে লাস্ট দুটো আমাকে দেখতে গেলে এখানে দেখতে পাবো যে এখানে এই দেখো এখানে সি এর সঙ্গে সি বসে গেছে, এখানেও এন এর সঙ্গে এন বসে গেছে। তার মানে এখানেও আমার এ এর সঙ্গে এ বসে যাওয়ার কথা। তার মানে আমার এ এর সঙ্গে যদি এ বসে যায় তাহলে আমার লাস্টের আগেরটা আমার এ হওয়ার কথা। তাহলে লাস্টের আগেরটা শুধুমাত্র এ কিন্তু এতে আছে। তাহলে আমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে AD, যেটা লাস্টে রয়েছে, অর্থাৎ অপশান সি। আশা করছি বোঝাতে পেরেছি। না বুঝতে পারলে আরেকবার ব্যাকে এসে একটু দেখে নিও। আচ্ছা, পরের কোয়েশ্চেন রয়েছে √2n ইকুয়াল টু 64। √2n ইকুয়াল টু 64, তাহলে n ইকুয়াল টু কত? তো এটা খুব সহজ কোয়েশ্চেন, এটা বেশি কিছু করবে না। যখনই দেখবে এরকম আছে তখনই কিন্তু দেখো আমি করছি, এটা দেখো √ রয়েছে 2n, ঠিক আছে, 2n সমান বলে দিয়েছে 64, ঠিক আছে, 64। তাহলে 64 মানে হচ্ছে 64 মানে কত আমরা জানি, 64 মানে কিন্তু 2 এর মানে 2 টু দি পাওয়ার কিন্তু 6, 2 টু দি পাওয়ার 6। তাহলে আমি কি করতে পারি, এই দুটোকেই কিন্তু স্কোয়ার করে দিতে পারি। কেন স্কোয়ার করব? যাতে আমার এই যে উপরে 2n যেটা দেওয়া রয়েছে √ওভারটাকে তোলার জন্য। তাহলে এদিকে স্কোয়ার করলাম, এদিকেও স্কোয়ার করব। এদিকে যদি স্কোয়ার করি তাহলে এদিকে √ওভার উঠে যাচ্ছে, √ওভার যদি উঠে যায় তাহলে পড়ে থাকবে এটা 2n ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 12, কারণ পাওয়ারে এখানে এরকম যোগ হয়ে যায়, এই গুণ হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার হয়ে গেল 12। তাহলে 2 কেটে গেল সুযোগ নিয়ম অনুযায়ী, তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে 12, ঠিক আছে, 12 কিন্তু হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এরপরেরটা দেখে নাও। কিউ মানে হচ্ছে যোগ বলে দিয়েছে, কিউ মানে যোগ, তাহলে জে মানে গুণ, টি মানে বিয়োগ, কে মানে ভাগ। তাহলে এই অঙ্কটা করেই দেওয়া আছে এখানে, তো এবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু যেখান থেকে গুগল থেকে যে কোয়েশ্চেনটা পেয়েছিলাম সেখানে করে দেওয়াই ছিল। তো এখানে 30 মানে 30, কে মানে আমাকে এখানে বলে দিয়েছে ভাগ, ঠিক আছে, ভাগ। তাহলে কে মানে বলেছে ভাগ, তাহলে কে 2, কিউ মানে আমাকে বলে দিয়েছে যোগ, ঠিক আছে, তাহলে যোগ কি 3। তারপর জে মানে বলে দিয়েছে গুণ, গুণ কত, জে মানে হচ্ছে গুণ কত 6। তারপর আমাকে বলে দিয়েছে টি মানে কি, টি মানে কিন্তু আমাকে বলে দিয়েছে বিয়োগ কত 5। আমরা জানি প্রথমে কিন্তু ভাগের কাজ হয়, তারপর হয়ে যায় গুণের কাজ। তার মানে 30/2 সমান হচ্ছে 15, আর 6 × 3 মানে হচ্ছে 18। তাহলে 18, আর এদিকে 5 আর 2 মাইনাসে আছে, তাহলে +18 -
7, তাহলে কত হয়ে যাচ্ছে 11, 11 +18 রয়েছে, সরি হ্যাঁ, না সরি এটা মাইনাস নয়, সরি এটা তাহলে 15 বেরিয়েছে, আর এটা হচ্ছে 6 দিনে 18, 6 দিনে 18 বেরোচ্ছে, তাহলে +18, আর এখানে শুধুমাত্র রয়েছে -5, তাহলে 18 - 5 সমান হচ্ছে 13, 13, তাহলে 15 প্লাস হচ্ছে 13 ইকুয়াল টু কত হচ্ছে 28, এটা করে দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 28। 42 নম্বর কোয়েশ্চেন বলছে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর আছে এবং ঠিক পরে কিন্তু টি আছে। তাহলে পূর্বে কি থাকতে হবে, পূর্বে থাকতে হবে, পূর্বে এমন একটা মানে কতগুলো এল থাকবে যার পূর্বে থাকবে আর এবং পরেই কিন্তু ঠিক পরেই থাকবে টি, ঠিক আছে, পূর্বে থাকবে আর। আচ্ছা আমি প্রথমে এল খুঁজে নেবো কতগুলো এল রয়েছে, আর যেখানে একটা এল রয়েছে, এলের সঙ্গে আমাকে বলেছে পূর্বে টি থাকা দরকার, সরি পূর্বে আর থাকা দরকার নেই, তাহলে এটা হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে। এরপরে আমার কোথায় আছে এল আর, এখানে কিন্তু এরপরে আমার এল আছে, এখানে এলের বলেছে পূর্বে কিন্তু আর থাকা দরকার, পরে টি থাকা দরকার আছে, তারপরে আছে এল, পূর্বে আর থাকা দরকার এবং পরে টি থাকা দরকার নেই, এলের পূর্বে আর পরে টি নেই, তাহলে কিন্তু একটাই কিন্তু কন্ডিশনকে আমার ফুলফিল করছে, একটা এলই, তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে 1। আচ্ছা এরপর হচ্ছে 43 কোয়েশ্চেন। 43 কোয়েশ্চেনে বলছে একটি ঘুড়ি এবং একটা লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, একসাথে কিন্তু 1 টাকা 10 পয়সা একটা ঘুড়ি এবং একটা লাটাইয়ের দাম। এবার লাটাইয়ের দাম বলছে ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত। আচ্ছা এই অঙ্কটা অনেকেই ভুল করেছে, তো এটা হচ্ছে 10 পয়সা অ্যান্সার করা হয়েছে দেখছি অনেক জায়গায়, কিন্তু এটা 10 পয়সা হবে না। কি করে হবে, কারণ কেন হবে না, কারণ হচ্ছে অনেকেই করেছে যে হয়তো ঘুড়িটার দাম এখানে, সরি লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি বলে দেওয়া আছে, তার মানে ঘুড়ির দাম ওরা করে দিয়েছে 10 পয়সা আর লাটাইটার দাম 1 টাকা। তাহলে দেখো ঘুড়ির দামকে যদি আমি 10 পয়সা ধরি, তাহলে লাটাইয়ের কিন্তু দাম হয়ে যাবে 1 টাকা, অর্থাৎ বেশি যেটা বলছে যে 1 টাকা লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হওয়া প্রয়োজন, এখানে লিখে দিয়েছে যে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হতে হবে, কিন্তু আমার বেশি কত হচ্ছে 90 পয়সা। আমি ধরেছি যে লাটাইয়ের দাম 1 টাকা আর ঘুড়ির দাম হচ্ছে 10 পয়সা, তাহলে আমার বেশি হচ্ছে 90 পয়সা, কিন্তু হওয়া উচিত কিন্তু 1 টাকা, কোয়েশ্চেনে বলা আছে 1 টাকা বেশি হতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাকে কীভাবে সলভ করা উচিত, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা ঠিক হয়নি, ভুল হয়েছে, তাহলে এটা কীভাবে সলভ করা উচিত, তাহলে এটা সলভ করা উচিত হচ্ছে 1 টাকা 10 পয়সা, 1 টাকা 10 পয়সা মাইনাস হচ্ছে 1 টাকা, ঠিক আছে, 1 টাকা 10 পয়সা, 1 টাকা যেহেতু বেশি বলেছে লাটের দাম ঘুড়ি থেকে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 10 পয়সা। এবার এটাকে দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দাও, মানে হচ্ছে 2 5 10, ঠিক আছে। এবার লাটাইয়ের দাম যেহেতু বলেছে 1 টাকা বেশি, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এই যে 0.5, যে 5টা বেরোলো সেটা কিন্তু পয়সায় বেরিয়েছে 0.5, ঠিক আছে। আর একটা যেটা আরেকজনা যেটা আছে, আরেকজনা মানে হচ্ছে যে ঘুড়ি কিন্তু শুধু 5 পয়সা, সরি শুধু 5 পয়সা 0.5, আর এটা কিন্তু 1 প্লাস 0.5 ইকুয়াল টু 1.5। আশা করি বুঝাতে পেরেছি, কারণ হচ্ছে যদি ঘুড়ির দাম আমি 10 পয়সা ধরি, তাহলে লাটাইয়ের দাম হবে 1 টাকা, মানে 90 পয়সা বেশি, কিন্তু আমাকে বলে দেওয়া আছে 1 টাকা বেশি হতে হবে। 1 টাকা যদি বেশি হতে হয় তাহলে আমাকে কী করতে হবে, রুলস, এই রুলস হচ্ছে 1 টাকা 10 পয়সা, যেহেতু বলেছে 1 টাকা 10 পয়সা দুটো মিলিয়ে দাম, এবং 1 টাকা লাটাইয়ের দাম 1 টাকা বেশি ঘুড়ির থেকে, তাহলে 1 টাকা বিয়োগ দিয়ে দেবো, তাহলে হবে 10 মানে 10 পয়সা। এবার এই 10 পয়সা থেকে আমি 10 পয়সাকে 2 দিয়ে ভাগ করছি, কারণ আমার যেটা বেরোচ্ছে কিন্তু পয়সায় বেরোচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ 1 টাকা 10 পয়সা থেকে 1 টাকা বাদ দিচ্ছি, তাহলে বেরোচ্ছে 10 পয়সা। এই 10 পয়সাকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 5 পয়সা করে বেরোচ্ছে। এবার লাটাইয়ের দাম যদি অটোমেটিক বলে দেওয়া আছে 1 টাকা বেশি, তাহলে 1 টাকার সঙ্গে 5 পয়সা যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে 1 টাকা 5 পয়সা, আর আরেক দিকে ঘুড়িটা শুধু 5 পয়সা। এবার দেখো কিন্তু 1 টাকা 5 পয়সা মাইনাস 5 পয়সা টোটাল কিন্তু 1 টাকায় বেশি হচ্ছে। যাই হোক বোঝা গেছে আশা করি এটা। আচ্ছা পরের কোয়েশ্চেনে বলা আছে প্লাস মানে হচ্ছে ভাগ, ভাগ মানে মাইনাস, মাইনাস মানে মাল্টিপ্লিকেশন, এবং মাল্টিপ্লিকেশন মানে কিন্তু প্লাস। তাহলে এটা কত হবে, তাহলে এটা কত হবে দেখা যাক। 12 + 6 আমাকে বলে দিয়েছে 12 + 6, প্লাস মানে হচ্ছে ভাজিতক, ঠিক আছে, আর বলেছে ভাজিতক মানে কিন্তু
মাইনাস, তাহলে -3। আচ্ছা, এবার বলছে মাইনাস মানে কিন্তু গুণ, কত গুণ? 2। আর হচ্ছে ইনটু মানে হচ্ছে গিয়ে প্লাস, প্লাস 8। ঠিক আছে, তাহলে প্রথমে ভাগের কাজ করে নিই। 6 দুগুণে 12, আর এখানে 3 দুগুণে 6, তাহলে -6 প্লাস হচ্ছে 8। তাহলে এটা কত হচ্ছে? এখানে আছে +8 আর এখানে -6, তাহলে +8 -6, তাহলে 8 আর 2 এখানে হচ্ছে 10, তাহলে 10 - 6 = কিন্তু অ্যান্সার হয়ে যাবে 4। অ্যান্সার হয়ে গেল 4। আশা করি বোঝা গেছে। আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগ, বিয়োগ যোগ আর কি। যাই হোক, তারপরে আচ্ছা, এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে MNOLRIV এবং লাস্টেরটা জিজ্ঞাসা চিহ্ন। মানে এখানে এই সিরিজটাতে এরপরে কি বসবে? দেখো, এটা MNO মানে কত? +2। ঠিক আছে, N ও ও ও এরপর PQR মানে +3। ঠিক আছে, PQR STUV মানে +4। ঠিক আছে, তেমনি এর নিচে যেটা আছে এন এর পর এল থেকে এন যদি যাই, এদিকে যাচ্ছে এটা, এল থেকে এন মানে কত? এল থেকে এন যদি যাই তাহলে JKLMN। ঠিক আছে, +2 যাচ্ছে। এখানে যদি যায় তাহলে এটা কিন্তু এল থেকে আই, JKL মানে কিন্তু কত যাচ্ছে? 3। তাহলে এইটা কত হয়ে যাচ্ছে? তাহলে আমাকে বার করতে হবে এইটা। তাহলে এটা যদি আমি ই ধরি, ই এর পর FGHI, তার মানে আমাকে তোমাকে 4 ঘর ব্যাকে যেতে হবে। তাহলে এটাকে যদি আমি ই ধরি তাহলে কিন্তু আমার কিন্তু অ্যান্সার আসছে, ই যদি আমি ধরি তাহলে কিন্তু হচ্ছে 4 ঘর ব্যাকে, মানে হচ্ছে এর পর FGHI, তাহলে কিন্তু এখানে কিন্তু আই আসছে। তাহলে এটাই কিন্তু হয়ে যাবে অ্যান্সার। তাহলে বি এর হয়ে গেল ই অ্যান্সার। আচ্ছা, 46এরটা যে এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটা 9 মিনিটে পূর্ণ হবে? এটা খুব ইজি উপায়ে করা যায়। ওই ক্লাস 9-10 চৌবাচ্চার উপায়ে করবো না, চৌবাচ্চার অঙ্কর উপায়ে করবো না, এখানে এটা একদম ইজি উপায়ে করা যায়। কীভাবে করতে হয় এটা প্রথমে আমাকে বলেই দিয়েছে। একটা হচ্ছে এ আর একটা বি। এবার একটা পূর্ণ করে 12 মিনিটে আর একটা করে 16 মিনিটে। ঠিক আছে, এবার 12 মিনিট এবং 16 মিনিটে পূর্ণ করে। তাহলে এবার বলছে যে এই দুটো পাইপকেই কিন্তু কী করে একসাথে খোলা হয়, এবং একসাথে খোলার পর সেটাকে যদি আমি কতক্ষণ পর বি পাইপটাকে বন্ধ করে জলাধারটা 9 মিনিটে পূর্ণ হবে। তাহলে এটা হচ্ছে 12 এবার 16 লসাগু করে দেবো। 12 এবং 16 লসাগু কিন্তু হয়ে যাবে 48। কেন এটা বার করে নিচ্ছি? এর এফিসিয়েন্সিটা বার করে নেওয়ার জন্য। তাহলে 12 যদি আমি এফিসিয়েন্সি বার করি, 12 4 48 আর 16 3 48, তাহলে এর এফিসিয়েন্সি 4 আর এর এফিসিয়েন্সি কিন্তু হয়ে যাবে 3। এবার আমাকে বলেছে যে বি পাইপটাকে আমি বন্ধ করব, বি পাইপটাকে কিন্তু আমি বন্ধ করব। তাহলে এর এফিসিয়েন্সি, এ পাইপটা তো চালু থাকবে, তাহলে এর এফিসিয়েন্সি 4, তাহলে 9 মিনিটে এটা কতক্ষণ পূর্ণ করবে? এর এফিসিয়েন্সি 4 যদি হয় তাহলে এ কত 9 মিনিটে কত পূর্ণ করবে? 9 মিনিটে পূর্ণ করবে কিন্তু 9 × 4 মানে 36। তাহলে বাকি থাকলো কত? আমার 48 থেকে 36 যদি আমি বাদ দিই, 48 থেকে আমি যদি 36 বাদ দিই তাহলে আমার পড়ে থাকছে 12 ইউনিট। 48 থেকে যদি আমি 36 বাদ দিই, তাহলে আমার বাকি থাকছে 12 ইউনিট। এই 12 ইউনিটটা কে পূর্ণ করবে? এই 12 ইউনিট কিন্তু পূর্ণ করবে বি। এই বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 3। তাহলে বি এর যদি এফিসিয়েন্সি 3 হয়, তাহলে বি এর যদি এফিসিয়েন্সি 3 হয় তাহলে এ কত মিনিটে পূর্ণ করবে? 3 4 12, মানে 4 মিনিটে কিন্তু পূর্ণ করে দেবে। 4 মিনিট। ঠিক আছে, এ অ্যান্সার কিন্তু 4 মিনিট, এরটা অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ, মানে 4 মিনিট। ঠিক আছে,
আচ্ছা, এরপর যে কোয়েশ্চেন আছে খুব সহজ, বলছে এ পি আর এক্স এস জেড একটা শাড়িতে বসে আছে। শাড়ি মানে একটা লম্বা শাড়ি, এরকম একটা শাড়ি আছে, সেখানে বসে আছে। এবার এস আর জেড বসে আছে কেন্দ্রে। এস আর হচ্ছে জেড বসে রয়েছে কেন্দ্রে। এস আর জেড রয়েছে কেন্দ্রে। এবার বলছে এ এবং পি দুধারে বসে আছে। আচ্ছা, আমি এখনো জানি না কে কোন দিকে বসে আছে, আমি জাস্ট তর্কের খাতিরে এটা করে নিচ্ছি। এ আর পি কিন্তু বসে আছে এরকমভাবে অথবা এরকমভাবে, এই দুভাবেই কিন্তু বসে থাকতে পারে। ঠিক আছে, আমি বলে দেওয়া নেই কে কোন দিকে বসে আছে। এবার তারপরেই বোঝা যাবে আশা করি যে, এবার বলছে যে আর এর বাঁ দিকে বসবে। আচ্ছা, এর বাঁ দিকে দেখো এখানে আর বসতে পারবে না। এই যেটা আমি প্রথমে ধরেছি, কিন্তু এই প্রথমে যেটা আমি ধরেছিলাম এ, এর বাঁ দিকে কিন্তু আর বসতে পারবে না। এদিকে যদি আমি আরকে বসাই তাহলে কিন্তু সেটা হবে না, কারণ আমি বলে দিয়েছি এখানে বলে দেওয়া আছে যে এরা কিন্তু দু ধারে বসে থাকতে হবে, এ এবং পিকে। তাহলে এটা আমার এই দুটো আমার কেটে গেল, এটা হবে না। আমার সেকেন্ডটা কাটছে। তাহলে আমার যদি আমি আরকে কোথায় বসাই, আরকে বসাই এর বাঁ দিকে, তাহলে এই এর বাঁ দিকে যদি আমি এখানে আরকে বসাই তাহলে পি এর ডান দিকে কে বসেছে, দেখো পি এর ডান দিকে কে বসেছে, এখানে কিন্তু একজন ফাঁকা আছে। কে ফাঁকা আছে? এখানে ফাঁকা আছে। এখানে বলা ছিল এ পি আর এক্স এস জেড। দেখো এখানে এক্সকে কিন্তু কোথাও বসানো হয়নি, তাহলে এক্স কিন্তু বসে যাবে এইখানটায়। তাহলে এক্স যদি এখানটায় বসে যায় তাহলে অ্যান্সার কী হবে? এখানে বলেছে যে পি এর ডান দিকে কে বসেছে, পি এর ডান দিকে কিন্তু কে বসবে, এক্স বসবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপরে যেটা কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেন রয়েছে যে একটা আয়তক্ষেত্রের কর্ণ যদি 10 সেন্টিমিটার হয় এবং তা আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ, ঠিক আছে, একটি বাহুর দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকবো। ঠিক আছে, প্রথমে আমি যেটা করে নেবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র এঁকে নেবো। একটা আয়তক্ষেত্র আমি এঁকে নিলাম। এবার এই আয়তক্ষেত্র বলছে, এই আয়তক্ষেত্রটার একটা মানে কর্ণ আছে, সেই কর্ণটা কিন্তু 10 সেন্টিমিটার। ঠিক আছে, আয়তক্ষেত্রের কর্ণটা কিন্তু 10 সেন্টিমিটার। এইবার সেই আয়তক্ষেত্রটা একটি বাহুর দ্বিগুণ, এবং যেটা হবে যে মানে কর্ণটা একটা বাহুর দ্বিগুণ। আমি যে কোনো একটা বাহুকে জাস্ট আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, এটাকে আমি বলছি 5, কারণ বলেছে আমাকে একটা বাহুর কিন্তু দ্বিগুণ হবে কর্ণটা। তাহলে যদি এটা 10 হয় তাহলে এর হাফ কত হবে? 5, মানে 5-এর দ্বিগুণ হচ্ছে 10। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এর দ্বিগুণ হচ্ছে 10। এইবার তাহলে আমরা জানি একটা যদি এখানে থাকে 10 আর একটা 5, মানে আমি এটা করতে পারি, আমি জানি কর্ণের সূত্র কি, মানে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার যদি আমি লাগাই, তাহলে আমি যদি এখানে বলি যে 10 স্কোয়ার ইকুয়াল টু, আমি কি করতে পারি, 5 স্কোয়ার, এই যে 5 ধরে নিয়েছি, 5 স্কোয়ার, আর একটা বাহু আমি কিন্তু জানি না, সেটা আমি করে দিলাম এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার মানে 100, 5 স্কোয়ার মানে 25। ঠিক আছে, 10 স্কোয়ার মানে 100, 5 স্কোয়ার মানে 25। তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার কিন্তু ইকুয়াল টু হচ্ছে গিয়ে 100 স্কোয়ার থেকে 100 থেকে 75 যদি আমি বাদ দিই, 25 যদি বাদ দিই, তাহলে আমার পড়ে থাকছে 75। তাহলে আমার পড়ে থাকছে 75। এবার আমাকে চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমাকে চেয়েছে কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর ফর্মুলা কি? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি হয় তাহলে এখানে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে এখানে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু 75 বেরিয়েছিল, মানে এক্স ইকুয়াল টু এটা বেরোচ্ছে √75। ঠিক আছে, আর এদিকে আমার আরেকটা বাহুকে কত বলছে, আরেকটা বাহু, তার মানে একটা বাহু যদি আমার √75 হয় তাহলে আমার আরেকটা বাহু কত, আরেকটা বাহু আমি বার করেছি 5। তাহলে যদি 5 হয় তাহলে √75কে আমি কী দিয়ে ভাঙতে পারি? তাহলে 5 ইন্টু 5, মানে এটাকে আমি ভাঙতে পারি 5 ইন্টু 5 ইন্টু 3। ঠিক আছে, এটাকে আমি করতে পারি। তাহলে এই 5 থেকে একটা 5 কিন্তু বেরোবে, এই 5 থেকে একখানা 5 বেরোলো। ঠিক আছে, এবার 5 বেরোলো একটা, তাহলে আর √ওভার কিন্তু এখানে থেকে যাবে, এইটা √ওভার থেকে যাবে।
তাহলে রুট ওভার যদি থেকে যায় তাহলে কিন্তু এটা কী হবে, এর সঙ্গে যদি গুণ করি, কারণ 5 এখানে আমার আরেকটা বাহু রয়েছে, তাহলে 5 × 5 = কত হয়ে যাবে, এটা 25 হয়ে যাবে। এটা কিন্তু 25 হয়ে যাবে। এটা কিন্তু বোঝা গেছে আশা করি, কারণ x² = 75 বেরিয়েছিল। তাহলে x² যদি 75 হয় তাহলে x = কী হয়ে যাবে, √75। √75কে আমরা √5 × 5 × 3 হিসেবে ভাঙতে পারি। তাহলে আমি বলছি যে একটা বাহু যদি √75 হয় তাহলে আরেকটা বাহুকে আমি 5 বার করেছি, তাহলে এটা 5 × 5 × 3, তার মানে √ওভার থেকে একটা 5 বেরিয়ে যাবে। তাহলে 5 এটা কিন্তু এসে যাবে, যে এটা কিন্তু কোনটা এসে যাবে, এইখান থেকে কিন্তু এটা এসে যাবে 5√3। এবার আমাকে তাহলে আরেকটা বাহু কোনটা, আরেকটা বাহু 5 আমি বলেছি দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে দৈর্ঘ্য × প্রস্থ মানে 5√3 × 5কে দিয়ে আমি গুণ করছি, তাহলে কি হয়ে যাবে, তাহলে 5 × কাকে গুণ করছি, 5√3কে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে সেটা কি কত হয়ে যাবে, 25√3। এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে 25√3। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিচের কোনটি সত্য। ঠিক আছে, তো এখানে অঙ্কটা কীভাবে করা যেতে পারে, এখানে অঙ্কটা আমি এখানে ধরে নিলাম যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুজনারই পরিসীমা এখানে বলে দিয়েছে, দুটোরই কিন্তু পরিসীমা সমান, মানে সমপরিসীমা। তাহলে স্কোয়ার আর একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো স্কোয়ারের দুটোরই কিন্তু পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা কিন্তু সমান, দুটোরই কিন্তু 12 করে পরিসীমা। আমি ধরে নিলাম 12টা, ঠিক আছে, যে 12 করে দুজনের পরিসীমা, সমপরিসীমা। এবার বলছে তাদের একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, তাহলে নিম্নের কোনটি সত্য। ঠিক আছে, তাহলে এখানে পরিসীমা যদি আমি 12 ধরে নিই, তাহলে আমরা জানি যে স্কোয়ারের যে পরিসীমা সেটা কি হয়, 4 × বাহু। তাহলে 4 × বাহু মানে এটা 12কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তার মানে কত হয়ে যাবে, 3। তাহলে এখানে স্কোয়ারের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 3। আর এখানে আমি রেক্ট্যাঙ্গেলে আমি পরিসীমা ধরেছি 12, তাহলে সেখানে আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে কিন্তু পরিসীমা রেক্ট্যাঙ্গেলের। তাহলে এখানে আমি যদি এটা 2 দিয়ে ভাগ করি, কারণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে এখানে মাঝখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ যেটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে 6। তাহলে এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কিন্তু = 6। ঠিক আছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কিন্তু বাহু নয়, দৈর্ঘ্য প্লাস প্রস্থ কিন্তু দুটো মিলিয়ে কিন্তু 6, কারণ 6 × 2 = 12 হবে। ঠিক আছে, এবার 12 যদি হয় তাহলে এটাকে আমরা এবার বাহু কী হিসেবে ভাঙতে পারি, বাহু ধরো দুটো হিসাবে ভাঙতে পারি, হিসাব মতো 5 + 1 ভাঙতে পারি, আর একটা ভাঙতে পারি 4 + 2, আর একটা ভাঙতে পারি 3 + 3। কিন্তু 3 + 3 যদি বাহু হয়ে যায় তাহলে সেটা কিন্তু স্কোয়ার হয়ে যাবে, কারণ দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় তাহলে কিন্তু সেটা স্কোয়ার হয়ে যাবে, কিন্তু আমরা তো স্কোয়ার করবো না, আমাদের বলে দিয়েছে এটা রেক্ট্যাঙ্গেল। তাহলে এটা দুটোই উপায়ে ভাঙা যায়, 5 + 1 আর একটা হচ্ছে 4 + 2। এবার বলেছে যে এদের কিন্তু ক্ষেত্রফল যদি এস এবং আর হয়, তাহলে এবার ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলছে। তাহলে আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রফল, আমরা জানি স্কোয়ারের ক্ষেত্রফলের সংজ্ঞা কি সূত্র কি, স্কোয়ারের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4, এখানে হচ্ছে তার x² আর কি। তাহলে x² মানে এখানে আমরা পেয়ে গেছি 3, তাহলে 3² = হয়ে যাবে 9। ঠিক আছে, আর এখানে আমার দুটো উপায় বেরোচ্ছে, একটা হচ্ছে 5, 1, একটা হচ্ছে 4, 2। তাহলে আমরা জানি রেক্ট্যাঙ্গেলের যেটা ক্ষেত্রফল সেটা কি দৈর্ঘ্য × প্রস্থ। তাহলে দৈর্ঘ্য × প্রস্থ যদি হয় তাহলে 5 × 1 মানে হচ্ছে 5, একটা হতে পারে 5 × 1 5, আর একটা হতে পারে 4 × 2 মানে 8। দেখো 9 কিন্তু স্কোয়ার কিন্তু বেরিয়েছে 9, আর এরা বেরিয়েছে, যদি আমি 5:1 ভাঙি তাহলেও কিন্তু আমার বেরোচ্ছে 5, আর যদি 4:2 ভাঙি তাহলে বেরোচ্ছে 8। কিন্তু দুটোই দেখো এই স্কোয়ার থেকে কিন্তু দুটোই ছোট হচ্ছে রেক্ট্যাঙ্গেল দুটো। তাহলে আমরা বলতে পারি স্কোয়ার কিন্তু রেক্ট্যাঙ্গেলের থেকে বড়, আমরা সবসময় বলতে পারি সে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের থেকে বড়। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ডি, তাহলে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলের থেকে বড়।
তারপরের কোয়েশ্চেন বলেছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য যদি 616 টাকা হয় তাহলে 12% লাভ হয়। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকায় ক্ষতি হবে? ঠিক আছে, খুব ইজি কোয়েশ্চেন। তাহলে কি আছে, আমাকে প্রথমেই জেনে নিতে হবে কোনটা সেলিং প্রাইস কোনটা কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস আমি প্রথমে ধরে নিচ্ছি, সেলিং প্রাইস বলে দিয়েছে কত, এখানে সেলিং প্রাইস বলে দিয়েছে, এখানে সেলিং প্রাইস স্যার একটা হচ্ছে কস্ট প্রাইস। আমি ধরে নিচ্ছি মানে বলছে এখানে 12% লাভ হচ্ছে। 12% লাভ কোথায় হচ্ছে? বিক্রয় মূল্যের উপরে। তাহলে 12% লাভ মানে 100 টাকায় কত লাভ হচ্ছে? 112 টাকা তার কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে। 100 টাকা 112 টাকা তার বিক্রয় মূল্য। তাহলে তার কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। তাহলে এখানে অত বড় জায়গা থাকবে না, সেটা আমি মুখেই জাস্ট বলে দিচ্ছি, আমি দিয়ে সলিউশনটা করিয়ে দিচ্ছি। তার মানে এখানে হিসাব অনুযায়ী 112 টাকা বিক্রি করে যখন তার কেনা দাম পড়ে 100 টাকা, আর 1 টাকায় বিক্রি করে যখন তার কেনা দাম 100/112 টাকা। ঠিক আছে, আর 616 টাকায় তাহলে কত বিক্রি করে? 616 টাকায় মানে 100/112 ইন্টু 616। তাহলে আমি পুরো ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তার মানে আশা করি বুঝতে পেরেছো, আমাকে কিন্তু এখানে বার করতে হবে ক্রয় মূল্যটা। এখানে ক্রয় মূল্যটা আমাকে প্রথমে বার করে নিতে হবে। তাহলে 112 টাকা যখন আমরা বিক্রয় করি তখন কিন্তু আমার কেনা দাম পড়ে 100 টাকা, আর 1 টাকায় যখন বিক্রি করি তখন 100/112, আর হচ্ছে যখন 616 টাকায় বিক্রি করি তখন আমার ক্রয় মূল্য কত থাকে সেটাকে কিন্তু প্রথমে আমাকে বার করতে হবে। তাহলে আমি কি বললাম যে 100/112 ইন্টু 616 আচ্ছা, এটা 616, এটা যদি তুমি প্রথমে এটাকে তুমি 4 দিয়ে কাটো, তাহলে ধরো 4 4 দুগুণে 8, 9 10 11, 3 32, 4 8 32, এটা হচ্ছে 4 4 1 4 5 6, 4 5 20, 1 16, 4 4 16, 154। 7 দিয়ে কাটো, 7 4 28, 7 দুগুণে 14, 1 14, 7 দুগুণে 14, 2 সরি, তাহলে 7 দুগুণে 14, 1 15, 7 দুগুণে 14। তাহলে আর কত বাকি থাকছে? এরপরে হচ্ছে 100, তাহলে 4 25 100, তাহলে এখানে 25 আর এখানে হচ্ছে 22, কে যদি তুমি গুণ করো তাহলে কিন্তু আসছে 550। কত আসছে? 550। ঠিক আছে, 550। এবার বলছে সেই দ্রব্যটি আমাকে বিক্রয় করতে হবে কত টাকায়? 462 টাকায়। তাহলে আমাকে বলেছে কত টাকায় ক্ষতি হবে। তাহলে 550 টাকা আমার কেনা দাম পড়েছিল, কারণ আমরা কেনা দামের উপর, এটা কিন্তু কি পড়লো? কেনা দাম। ঠিক আছে, কেনা দাম যদি হয় মানে এটা কস্ট প্রাইস। ঠিক আছে, কস্ট প্রাইস, তো কস্ট প্রাইস আমার পড়লো কিন্তু 550 টাকা। তাহলে কেনা দামের ওপর আমার ক্ষতি হবে। তাহলে 550 টাকা, তাহলে আমার কত ক্ষতি হবে? 462 টাকা এখান থেকে বিয়োগ দিয়ে দেবো, কারণ 462 টাকায় আমি বিক্রি করেছি, যেটা আমার, তার ফলে কী হয়েছে? আমার ক্ষতি হয়েছে। তাহলে এখানে 462 টাকায় বিক্রয় করলে আমার বলেছে কত টাকায় ক্ষতি হবে। তাহলে 2 আর 8 10, 2 আর 8 10, 6 আর 1 7, 7 আর কয়ে 15, 8 15, 4 আগে 5 মিলে গেল। তার মানে 88 টাকায় কিন্তু আমাকে কী করতে হবে? আমার কিন্তু ক্ষতি হবে। এখানে 88 টাকা কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। না বোঝা গেলে আরেকবার দেখে নিও, খুব কিন্তু ক্লিয়ারলি বোঝানো হয়েছে। 2 কিলোমিটার হেঁটেছে মানে 2 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটেছে। এরপর সেখান থেকে সে যাওয়ার পর কোন দিকে ঘুরেছে? ডান দিকে ঘুরেছে এবং 5 কিলোমিটার হেঁটেছে। তাহলে এটা আমার ধরলাম 5 কিলোমিটার, এটা গিয়ে 5 কিলোমিটার হেঁটেছে। ঠিক আছে, এবার সেখান থেকে বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার হেঁটেছে। বাঁ দিকে ঘুরে ধরলাম 3 কিলোমিটার হেঁটেছে, এবং পুনরায় বাঁ দিকে ঘুরে 5 কিলোমিটার হেঁটেছে, মানে যতদূর এসেছিলো কিন্তু সেখানে ফিরে গেছে 5 কিলোমিটারে। ঠিক আছে, এবার তার যাত্রার পর থেকে তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে? সে রয়েছে এই জায়গাটায়, সে যাত্রা শুরু করেছিল এখান থেকে, তাহলে সে তার কোন দিকে রয়েছে? দক্ষিণ দিকে। অ্যান্সার কী হয়ে যাবে? দক্ষিণ। ঠিক আছে, সেটা দক্ষিণ দিকে রয়েছে, অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ দিকে। আচ্ছা, বড় থেকে ছোট সাজানো। ঠিক আছে, বড় থেকে ছোট সাজানো খুবই ইজি। কী কী রয়েছে? 7 11, 16 20, আর রয়েছে 21 22। তাহলে এগুলো কি করতে হবে? এগুলো একটা জিনিস প্রথমেই লক্ষ্য করে নিতে হবে যে এর সঙ্গে গ্যাপ কত রয়েছে। মানে দেখো এখানে 7-এর সঙ্গে দেখো 11-র যে গ্যাপ বলছি, যেটা যে 7-এর সঙ্গে ধরো 11-র গ্যাপ হচ্ছে 4। ঠিক আছে, 16-র সঙ্গে 20-র গ্যাপ হচ্ছে কত? 4।
21-এর সঙ্গে 22-এর গ্যাপ কিন্তু 1। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে বড় থেকে ছোটো বার করার জন্য আমাকে প্রথমেই দেখতে হবে যে দুটো যদি 4 গ্যাপ রয়েছে আর একটা রয়েছে 1 গ্যাপ। তাহলে আমি জানি যদি আমি এর মধ্যে মানে এই তিনটিকে যদি আমি সমান করে নিতে পারি তাহলে কিন্তু আমি এখান থেকে বড় থেকে ছোটোটা খুব ইজিলি বার করতে পারবো। তাহলে আমি যদি 21-কে 4 দিয়ে গুণ করি, 21-কে যদি 4 দিয়ে গুণ করি এবং 22-কেও 4 দিয়ে গুণ করি, তাহলে কী দাঁড়ায়? তাহলে 21 4 84, আর কি হয় 22 4 88। লসও করে করা যায়, কিন্তু ওগুলো অনেক সময় টাইম টেকিং। আমার মতে এরকম করে করাই ভালো যদি এরকমভাবে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এটা তাহলে 4-এর গ্যাপ, এটা 4-এর গ্যাপ। এবার দেখো 88 আর 84, এটাও কিন্তু 4-এর গ্যাপ হয়ে গেল। এবার আমাদের নিয়ম অনুযায়ী তাহলে এটা 4-এর গ্যাপ হয়ে গেল। তাহলে আমরা জানি যদি এই অবস্থায় লব হরের ডিফারেন্স যদি 1 হয় তাহলে কিন্তু যার লব বড় সেই বড় হবে। লব এবং হরের ডিফারেন্স যদি সমান হয়ে যায়, মানে সব দেখো 4 আছে, লব আর হরের ডিফারেন্স যখন সমান তখন কি হবে? তখন যার লব বড় সে কিন্তু বড় হবে। তাহলে বড় কে হবে? বড় কে হয়ে যাবে? বড় কিন্তু অ্যাজ ইউজুয়াল কার এখন লব বড়? 88 84। তাহলে লব প্রথম আমার বড় এইটা, তার মানে এখানে এইটা। তাহলে এরপর কার সব থেকে লব বড়? 16 20। তারপর কার সব থেকে লব বড়? 7 11। তাহলে এটাই কিন্তু এর সব থেকে ইজি রুলস। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর 54 নম্বর যে কোশ্চেন, 54 নম্বর কোশ্চেনটা জিআই এর কোশ্চেন আছে। এখানে বলছে যে মিরর ইকুয়াল টু যদি রিফ্লেকশন হয় তাহলে ওয়াটার ইকুয়াল টু কী? তাহলে মিরর মানে হচ্ছে আয়না। আয়না কী করে? প্রতিফলন করে। ঠিক আছে, রিফ্লেকশন। ওয়াটারে কী হয়? ওয়াটারের মধ্যে যদি আমরা দেখেছি যদি কোনো লাঠি ঢুকিয়ে দেওয়া হয় একটা জলের মধ্যে, কাঁচের পাত্রে যদি জল থাকে সেখানে একটা লাঠি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তার আনুভূমিক যে তলটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, এটা কিসের জন্য হয়? এটা কিন্তু হয় রিফ্র্যাকশনের জন্য। ঠিক আছে, মিরর যদি রিফ্লেকশন হয়, ওয়াটার মানে কিন্তু রিফ্র্যাকশন। পরের কোয়েশ্চেন, 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি তার অংশীদার হয়। তাহলে এ যেটা ব্যবসা শুরু করেছে তার কিন্তু টোটাল লগ্নি করেছিল 7,000 টাকা, এবং সেটা কতদিন ব্যবসা করেছে এখানে বলে দিয়েছে 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাত ভাগ হয়। তাহলে 1 বছর মানে এর ব্যবসা আমি পড়িয়ে দিচ্ছি একবারে, যে এ আর হচ্ছে বি। ঠিক আছে, এর যে এ কিন্তু কত টাকা লগ্নি করেছে? 7,000 টাকা বলে দিয়েছে এখানে। 7,000 টাকা কত দিনের জন্য খেটেছে? 12 মাসের জন্য। ঠিক আছে, আর এখানে বি বলছে কত টাকা লগ্নি করেছে আমরা জানি না, কিন্তু বলেছে 5 মাস বাদে বি অংশীদার রয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স টাকা কিন্তু লগ্নি করেছে, এবং কতদিন পর এসেছে? 5 মাস বাদ। 5 মাস বাদ মানে কতদিন তার টাকাটা খেটেছে? 12 মাসের মধ্যে 5 মাস যদি বাদ যায় তাহলে কিন্তু 7 মাস থাকে, তাহলে 7x। ঠিক আছে, তাহলে 7x তার কিন্তু বি এর লগ্নি এখানে। এবার আমাকে এখানে বলিয়ে দিয়েছে যে এদের যে লগ্নি সেই লগ্নিটা কিন্তু বছরের শেষে কত হয়েছে? 2:3 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে আমি করতে পারি, এখানে ছিল আমার 7,000 ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 8400, 84,000। এবার 84,000 বাই হচ্ছে আমার 7x ইকুয়াল টুই কিন্তু 2/3। তাহলে আমি করতে পারি 14x ইকুয়াল টু 84,000, 84,000 না 84,000, 7 বলে 84,000, একটা শূন্য হবে, 84,000 ইন্টু 3, 84,000 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 84,000 ইন্টু 3/14, 14 6 84 মানে 6,000, 2 3। তাহলে 6,000 ইন্টু 3, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 6,000 ইন্টু 3 মানে 18,000। তাহলে কিন্তু 18,000 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, কারণ এখানে লগ্নি বলে দিয়েছিল টোটাল হচ্ছে ওর লগ্নি করেছিল 7,000 টাকা এ,
এর কতদিন খেটেছিল, 12 মাস ধরেই খেটেছিল, তাহলে 7-12 84,000 টাকা। আর 5 মাস বাদে কিন্তু বি অংশীদার হয়েছিল, তাহলে তার কতটা অংশ মানে কতটা লগ্নি ছিল আমরা জানি না, ধরে নিয়েছি এক্স, কিন্তু 5 মাস বাদে যেহেতু ঢুকেছিল তার মানে তার টাকাটা খেটেছে 7 মাস, তাহলে 7 × x মানে 7x। তাহলে এখানে বলেই দিয়েছে বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণটা 2:3, সেটাকে আমরা 2/3 লিখতেই পারি। তাহলে 7,000 × 12 মানে 84,000, 84,000 বাই কিন্তু 7x ইকুয়াল টু কিন্তু আমরা করে দিতে পারি 2:3। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। বলেছে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত। এই কোয়েশ্চেনটা কিন্তু আসে বারবার। তো এই কোয়েশ্চেনটা কীভাবে করতে হয় সলিউশন, তো সলিউশন করতে হয় এইভাবে যে বলে দিয়েছে আমাকে চারটি দ্রব্যের সেলিং প্রাইস 4 × SP ইকুয়াল টু কি, ইকুয়াল টু কিন্তু 4 × SP ইকুয়াল টু 5টা দ্রব্যের কস্ট প্রাইস, তাহলে 5 × CP। তাহলে আমরা এখান থেকে করতে পারি SP/CP, সবসময় মাথায় রাখতে হবে সিপিকে কিন্তু নিচে আনতে হবে। তাহলে SP/CP ইকুয়াল টু আমি বলতে পারি 5/4। ঠিক আছে, তাহলে এখানে পার্থক্য 1 ইউনিটের, তাহলে আমি বলতে পারি 1/4 ইউনিটের পার্সেন্টেজ মানে 100 × 100 ইকুয়াল টু 4×5 100, মানে হচ্ছে কিন্তু 25%। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে 25%, এটা 20% নয়, এটা অ্যান্সার হবে 25%। ঠিক আছে, তো এইভাবে করতে হয়। প্রথমে 4 × সেলিং প্রাইস, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য বলছে 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান, ইকুয়াল টু, তাহলে কী হবে যাবে 5টি দ্রব্যের ক্রয় মূল্য 5 × CP, তাহলে কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হবে সিপি কি কিন্তু নিচে আনতে হবে কস্ট প্রাইসকে। তাহলে SP/CP ইকুয়াল টু 5/4, তাহলে 1 ইউনিটের পার্থক্য রয়েছে এসপির সঙ্গে সিপির, তাহলে আমরা বলতে পারি 1/4 × 100 মানে হচ্ছে পার্সেন্টেজ, 1/4 যে পার্সেন্টেজ হচ্ছে 100তে, তাহলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে 25% কিন্তু আমার শতকরা লাভের পরিমাণ হয়ে যাবে। পরের কোয়েশ্চেন আছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত হবে। তাহলে আমার এখানে বলে দিয়েছে বর্তমান বয়সের সমষ্টি কিন্তু 100 বছর, তাহলে আমাকে বার করতে হবে 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি কত। তাহলে 5 ইয়ার্স ব্যাকে 5 বছর পূর্বে তাহলে 5 বছর পূর্বে কত ছিল তাদের বয়সের সমষ্টি, 5 বছর পূর্বে কত ছিল, 5 বছর পূর্বে আমাকে সমষ্টি চেয়েছে, তার মানে 5 বছর পূর্বে বাবারও 5 বছর কম, ছেলেরও 5 বছর কম, মানে টোটাল 5 10 বছর কম। তাহলে 100 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই, 100 বছর বর্তমানে, তাহলে 5 বছর আগে টোটাল দুজনাকার 10 বছর কম, মানে তাদের বয়স হয়ে যাবে, তাদের বয়সের সমষ্টি হয়ে যাবে 5 বছর আগে 90 বছর। ঠিক আছে, এবার 90 বছর, তাহলে এবার বলে দিয়েছে তাদের অনুপাতও কিন্তু বলে দিয়েছে, তাহলে 2:3 অনুপাত, 2:1 অনুপাত। তাহলে আমি বলতে পারি এখানে পিতা মানে ফাদার, বাবার কি হয়েছে 2:1 অনুপাত, মানে 2/3, আমি বলতে পারি 2/3, মানে 2 আর 1 3, তাহলে 2/3 × 90, তাহলে আমি তার বয়সটা 5 বছর আগে বার করতে পারবো। তাহলে 3 × 90, তাহলে হয়ে যাবে 60 বছর। ঠিক, আর হচ্ছে যে ছেলে মানে সানের তাহলে কত, সান কিন্তু 90 থেকে যদি আমি 30 বাদ দিয়ে দিই তাহলে আমি পেতে পারি, 90 থেকে 60 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি 30 পাবো। আদারওয়াইজ 1/30 যেভাবে আমি করছিলাম যে 1/3 × 90, তাহলে এখানেও কিন্তু আমি 30 পাবো, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে 30 হয়ে গেল। এবার বলেছে তারা 10 বছর পর পিতা এবং পুত্রের বয়স কত, তাদের বয়স দুজনেরই চেয়েছে। তাহলে এটা বেরিয়েছে কিন্তু বর্তমানে যে বয়স তার 5 বছর আগে, তার মানে বর্তমানের 5 বছর আগে মানে গত 5 বছরে আমরা কিন্তু এই মুহূর্তে গত 5 বছরের এজ কিন্তু বার করেছি। তাহলে আমাকে যদি নেক্সট 10 বছরের এজ বার করতে দেয় আজ থেকে, তাহলে আমার গত 5 বছরের এজ প্লাস হচ্ছে নেক্সট আমার আজ থেকে 10 বছরের এজ, তাহলে টোটাল 10 + 5 মানে 15 বছরের এজ। তাহলে পিতা তখন বয়স হয়ে যাবে 60 + 15 মানে হচ্ছে 75, আর সান হয়ে যাবে কত 30 + 15 মানে 30 + 15 মানে 45। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তার পরের কোয়েশ্চেন বলেছে কত বছরে কোনো টাকা 18.75 বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা
এটা কেমন হবে, এটা আমি এক্স ধরে করতে পারি বা অন্যভাবেও করতে পারি। আচ্ছা, আমি এটা এক্স ধরেই করছি। এটা এক্স ধরে ধরো আমি বলছি যে তার টোটাল সাম অফ মানি ধরে আমি এক্স, ঠিক আছে, তার টোটাল সাম অফ যে মানিটা সেটা কিন্তু আমি এক্স ধরেছি, ঠিক আছে। তার সাম অফ মানি যদি আমি এক্স ধরি, সাম অফ মানি হচ্ছে এক্স, ঠিক আছে। এবার বলছে যে কত টাকা, কোনো টাকা আর কি, যে 18.75 18.75 বার্ষিক সরল সুদে দ্বিগুণ হতে হবে। দ্বিগুণ হতে হবে মানে তার কিন্তু এখন সাম অফ মানি যেটা সেটা কিন্তু ছিল এক্স, তার মানে তাকে দ্বিগুণ হতে হলে আরও কিন্তু তাকে এক্স বাড়াতে হবে, ঠিক, এক্স তাকে বাড়াতে হবে, তবেই তার কিন্তু দ্বিগুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে। রেট অফ ইন্টারেস্ট কিন্তু কত, রেট অফ ইন্টারেস্ট 18.75%, ঠিক আছে, বলে দেওয়া আছে। এবার আমার তাহলে পি প্লাস আই, মানে আমার যেটা এখন আসল, মানে এখানে এজ আর কি, যাই হোক এটাও পি করে নাও। পি প্লাস আই আমাকে কত হতে হবে, ইন্টারেস্ট এবং সুদে আসলে আমাকে হতে হবে 2x, ঠিক। এবার আমার তাহলে ইন্টারেস্ট আমাকে কত, মানে ওখানে আমার হবে, আমার সরল সুদটা ওখানে কত হতে হবে, তার মানে আমাকে আরও এক্স বাড়তে হবে। তার মানে এটা আমি জাস্ট করে দিচ্ছি, আমি প্রথমেই বলে দিচ্ছি, বোঝা গেছে আশা করি। এটা হতে হবে 2x মাইনাস এক্স ইকুয়াল টু, আরও বললাম না যে আরও এক্স হতে হবে তবেই না দ্বিগুণ হবে, তাহলে আমাকে এক্স কিন্তু আরও বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে সরল সুদের যে সূত্র কী, সেটা হচ্ছে পিটিআর, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আর টি ইকুয়াল টু, তাহলে টাইম ইকুয়াল টু কি, সবসময় মনে রাখবে আই সমান পিআরটি বা পিটিআর বাই 100, কিন্তু যখনই টি দিয়ে দেবে বা আর দিয়ে দেবে বা হচ্ছে ধরো পি দিয়ে দেবে, তখনই কিন্তু একটা জিনিস সবসময় একই থাকবে, সেটা কিন্তু আর ইন্টু 100 ওপরে কমন। এবার বাকি যেটা পড়ে থাকবে সেটা কিন্তু নিচে হয়ে যাবে, আর ইন্টু 100 কমন। এখানে যেমন টি যদি আমি করি, টাইম যদি আমি বার করি, তাহলে কিন্তু পি ইন্টু আই কিন্তু নিচে পড়ে থাকবে, ঠিক আছে। যাই দিয়ে দিক, শুধুমাত্র আইয়ের ক্ষেত্রে পিটিআর বাই 100 হয়, কিন্তু যদি আই বাদ দিয়ে যে কোনো কিছু বার করতে দেয়, তাহলে কিন্তু সেখানে উপরে আর ইন্টু 100 হয়ে যায়। হ্যাঁ, আর ইন্টু যদি 100 হয়ে যায়, তাহলে নিচে বাকি যেটা থাকবে সেটা কিন্তু বসে যাবে। এখানে তেমন হচ্ছে, তাহলে আর ইন্টু 100 বাই পি ইন্টু আই, তাহলে এখানে আমি জানি আর এখানে কত, এক্স ইন্টু 100, ঠিক আছে। আর এখানে পি ইন্টু আই, পি কত, এখানে পিও এক্স ইন্টু কত, পি ইন্টু 18.75, 18.75, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি বার করতে দিয়েছে, কত বছরে টাইম বার করতে দিয়েছে। তাহলে এখানে যদি আমি কাটাকুটি করি, এখানে যদি কাটি আমি, তাহলে কাটাকাটি করলে, এটা কাটাকাটিটা একটু বড় হচ্ছে, আমি সেখানে করতে পারছি না, তোমরা কাটাকাটি করবে, কাটাকাটি করে দেখবে টোটাল এটা কিন্তু 16/3 আসছে, এটা কিন্তু 16/3 আসবে, মানে 16কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 1 মানে 5 পূর্ণ 1-এর 3 বছর, 5 পূর্ণ মানে 5 পূর্ণ 1-এর 3 বছর, বা এটাকে আমরা কী বলতে পারি, এটাকে আমি 12 ধরে নিতে পারি, তাহলে 3 4 12, তাহলে এটা কী করতে পারি, 5 বছর 4 মাস, 5 বছর 4 মাস, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তারপরের জিআই বলছে এর ভাই এফ, ঠিক আছে, করে নিলাম। যদি মহিলা হয় তাহলে আমরা তার সাইডে গোল করব, আর যদি পুরুষ হয় তাহলে তার সাইডে বক্স করব। তাহলে বলছে যদি এর ভাই এফ হয়, তাহলে এর ভাই এফ, এর ভাই এফ, তাহলে এটাকে আমরা স্কোয়ার করলাম, ঠিক আছে, ভাই বলেছে। বলছে সি এর কন্যা হয়, সি কে হয়, এর কন্যা, গোল করলাম, সি মেয়ে, ঠিক, সি এর কন্যা হয়। এবার বলছে কে এফ এর বোন হয়, কে হয়, এফ এর বোন হয়, তাহলে হচ্ছে সিস্টার, ঠিক আছে। আচ্ছা, এর এটা কি হয়, এর সিটা, তাহলে এর কি হয়, সি কিন্তু এর কন্যা হয়, মানে ডটার। আর হচ্ছে এর ভাই এফ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে হচ্ছে ব্রাদার, ঠিক আছে।
এবার যে যে বোন হয় কে এফ এর ভাই হয়ে গেল, তারপর হচ্ছে কে এফ এর বোন হয়, সরি হ্যাঁ, এবং যে সি এর ভাই হয়, যে কে হয় সি এর ভাই, তার মানে এখানে হচ্ছে যে, যে হচ্ছে সি এর ভাই, তবে জে এর কাকাকে, বোঝাই যাচ্ছে যে হচ্ছে এ এর ছেলে, যে যদি এ এর এখানে যে যদি এ এর ছেলে হয় তাহলে তার একমাত্র এখানে কাকা কে হচ্ছে, কাকা কিন্তু পড়ে রয়েছে এফ, ঠিক আছে, এফই কিন্তু কাকা, কিন্তু তার একটা তার কাকার একটা বোন, তার বাবার একটা বোনও রয়েছে, সেটা কিন্তু কে, কিন্তু এখানে কাকা চেয়েছে, তাহলে কাকা কিন্তু কে হয়ে যাবে, এফ হয়ে যাবে, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে এফ। আশা করি বোঝা গেছে, না হলে আর একবার বুঝে নাও, ভিডিওটা পজ করে দেখো, বুঝতে পারবে। বলা হয়েছে নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে টোটাল পাঁচটা, মানে 5 × 2 = 10টা আছে এখানে, ঠিক আছে। যদি এরকম ত্রিভুজ দেওয়া থাকে, যদি এইরকম ত্রিভুজ দেওয়া থাকতো, যদি থাকতো এরকম একটা ত্রিভুজ এইভাবে, এবং তাতে একটা, দুটো, তিনটে এরকম দেওয়া আছে, তাহলে টোটাল এখানে ঘর কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে। এর রুলস হচ্ছে n × n+1/2, তাহলে এখানে n কোনটা, n হচ্ছে টোটাল আমার কতগুলো, এখানে আমার ত্রিভুজ তৈরি হয়েছে, তাহলে এখানে আমার ত্রিভুজ তৈরি হয়েছে চারটে, তাহলে আমরা এখানে করতে পারি 4 ইন্টু বলেছি n+1, মানে n মানে এখানে কত 4, 4+1 মানে 5, তাহলে n 4 × 5/2, তাহলে 2 2 4, তাহলে টোটাল আমার এখানে কতগুলো ত্রিভুজ আছে, 10টা, ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হয়। আচ্ছা, এখানে বলেছে দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6, তাহলে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত নির্ণয় করো, তাহলে এটা খুব ইজি, গসাগু বলে দেওয়া আছে, গুণফল বলে দেওয়া আছে, তাহলে 2160 বাই হচ্ছে 6 ইকুয়াল টু কত হচ্ছে, 2160 বাই 6 ইকুয়াল টু হচ্ছে 360, তাহলে আমার গসাগু কত বলে দেওয়া আছে, গসাগু বলে দেওয়া আছে 6, তাহলে 6 আমার লসাগু কত বেরোচ্ছে 360, তাহলে 6 6 36 কত যাচ্ছে 1:60, তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার কিন্তু সিটটা হয়ে যাবে, ঠিক। তারপরে কোশ্চেন বলছে আজ মঙ্গলবার হলে, তাহলে আজ থেকে 53 দিন পরে কি বাড়াবে, 53 দিনের দিন নয় কিন্তু 53 দিন পরে, এটা কিন্তু ভুল হয়েছে, ঠিক আছে, 53 দিন পরে বলেছে, 53 দিন পরে, তাহলে আজ থেকে মঙ্গলবার মানে 53 দিন কিন্তু নয়, 53 দিন পরের দিনের বারটা জানতে চাইছে, তাহলে ওটা কিন্তু 54 দিন, তাহলে এটা 7 7 8 56, 7 7 49, 7 7 49, হ্যাঁ 9 5 14, মানে 5 দিন, তাহলে মঙ্গলবার থেকে 5 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে রবিবার, ঠিক আছে, 5 দিন, ঠিক আছে। এর পরের কোয়েশ্চেন, এরপরে একটা জিআই আছে, বলেছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, বোঝাই যাচ্ছে সবকটাই কিন্তু কনসোনেন্ট, শুধুমাত্র এটা কিন্তু রয়েছে কী হবে, এটা কিন্তু ভাওয়েল, ঠিক আছে, তাহলে এটাই সব থেকে আলাদা, খুব ইজি ছিল এটা। পরের কোয়েশ্চেনে কী আছে, তার পরের কোয়েশ্চেন বলছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার/ঘন্টা এবং 8 কিলোমিটার/ঘন্টা, তাহলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে, তো এই অঙ্কগুলো যখনই করব তখন কিন্তু নৌকার একটা বেগ আর স্রোতের বেগ দুটো কিন্তু আলাদা করে বার করে দেবো। নৌকার বেগ আমি ধরলাম এক্স আর স্রোতের বেগ ধরলাম ওয়াই, ঠিক। এবার বলছে নৌকার যেটা বলছে যে অনুকূল মানে হচ্ছে, অনুকূল মানে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে, অনুকূল মানে স্রোতের সঙ্গে যাচ্ছে মানে প্লাস হবে, প্রতিকূল মানে কিন্তু স্রোতের বিপরীতে যাচ্ছে মানে বিযোগ হবে, তাহলে এখানে আমি বলছি যে অনুকূল মানে এক্স প্লাস হচ্ছে মানে নৌকার বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, দুটো যোগ হয় তবে নিয়ে যাচ্ছে, পিছন থেকে ঠেলছে স্রোতটা, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমি বলতে পারি এখানে আছে ইকুয়াল টু 12 কিলোমিটার, মানে 12 কিলোমিটার/ঘন্টা, ঠিক। আর এখানে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 8 কিলোমিটার/ঘন্টা, তো আমাকে বার করতে কী দিয়েছে, বার করতে দিয়েছে নৌকার সময়, মানে কত সময় নেবে বলছে,
তাহলে কত সময় নেবে আমাকে কিন্তু বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারি, কত সময় নেবে নৌকার গতিবেগ মানে কত সময় নেবে, আগে নৌকাটা বার করতে হবে। তাহলে নৌকাটা যদি আমাকে বার করতে হয়, তাহলে নৌকা আমি কী ধরেছিলাম, নৌকা ধরেছিলাম এক্স। ঠিক আছে, নৌকা আমি ধরেছিলাম এক্স। তাহলে আমার এখানে অপনয়ন আমি করে দিতে পারি, এখানে আমি অপনয়ন কী করে দিতে পারি, ওয়াই কেটে দিলাম। তাহলে এটা হয়ে গেল 2x ইকুয়াল টু 12×8 = 20। তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, 10। ঠিক আছে, এক্স ইকুয়াল টু 10 হয়ে গেল। তাহলে আমার কত সময় নেবে, আমাকে বলেছিল স্থির জলে 24 কিলোমিটার যেতে হবে। 24 কিলোমিটার বাই হচ্ছে নৌকার গতিবেগ কত, 10, মানে 2.4 আওয়ার কিন্তু আমার সময় নিচ্ছে, 2.4 আওয়ার। এই যে বিয়েরটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোয়েশ্চেন বলছে একটি ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন। তাহলে আমাকে বলে দেওয়া আছে 61 কিলোমিটার টোটাল পথ। ঠিক আছে, টোটাল পথটা হচ্ছে 61। এবার আমাকে এটাও বলে দিয়েছে যে সাইকেলে কিছুটা গেছে এবং পায়ে হেঁটে কিছুটা গেছে। আমি পায়ে হেঁটেটা ধরে নিলাম, পায়ে হেঁটে গেছে লোকটা কত, এক্স কিলোমিটার। ঠিক আছে, তাহলে সাইকেলে কতটা গেছে, সাইকেলে কত যাবে, এখানে 61 মাইনাস, সরি এটা কত যাবে, 61 মাইনাস এক্স কিলোমিটার। ঠিক, এবার আমি এখানে বলতে পারি যে এক্স প্লাস সরি মানে আমাকে এখানে বলে দিয়েছে যে তার কিন্তু পায়ে হাঁটার যে গতিবেগ সেটা কিন্তু 4 কিলোমিটার পার ঘন্টা, মানে এক্স কিলোমিটার পায়ে হেঁটে গেছে, তার ঘন্টায় গতিবেগ কত, 4 কিলোমিটার। ঠিক আছে, আর হচ্ছে আমার কী বলে, হ্যাঁ সাইকেলে আমি দূরত্ব গেছি 61 মাইনাস এক্স বাই হচ্ছে আমার গতিবেগ কত, গতিবেগ হচ্ছে 9। তাহলে আমার টাইমটা বেরিয়ে যাবে যে কত সময় আমি গেছি। তাহলে এই দুটো আমি যোগ করে দিচ্ছি, যোগ করে দেওয়া ইকুয়াল টু কিন্তু বলে দিয়েছে, যোগ করে দেওয়ার সময় ইকুয়াল টু এটা বলে দিয়েছে যে এটা ইকুয়াল টু কত, 100 কিলোমিটার, কিন্তু প্রথমেই বলে দিয়েছিল যে 61 কিলোমিটার পথ তিনি কিন্তু 9 ঘন্টা অতিক্রম করে। তাহলে টোটাল যে আমার টাইমটা লাগলো এটা কিন্তু হবে 9 ঘন্টা। ঠিক, 9 ঘন্টা। তাহলে আমি এটাই পরের ইয়েতে করছি, এটা জায়গা হবে না। আচ্ছা, আমি একটা লাইন এখানে করে নিচ্ছি। একটা লাইন হচ্ছে ধরো এখানে হচ্ছে 4 আর 9 এখানে লসগু হবে না, মানে 36। ঠিক আছে, 36, তাহলে এটা হয়ে যাচ্ছে 9x প্লাস 9 4 36, 4 61, 244 মাইনাস হচ্ছে 9 4 36 মানে 4x ইকুয়াল টু 9। তাহলে আমার কী দাঁড়ালো, আমার দাঁড়ালো 9x প্লাস 244 মাইনাস 4x বাই 36 ইকুয়াল টু 9। তাহলে আমি এটা পরের পাতায় গিয়ে করছি, আমি নতুন করে করছি এখানটা, আবার ওখানটা 9x প্লাস 244 মাইনাস 4x বাই 36 ইকুয়াল টু 9। তাহলে আমি এখানে করতে পারি 9x থেকে যদি আমি 4x বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে 5x ইকুয়াল টু, আমি পুরোটা যদি এখানে ঘুরিয়ে নিয়ে চলে যাই তাহলে 36 × 9 ইকুয়াল টু 6 9 54 আর 3 9 27, 7 আর 5 12, মানে 324 মাইনাস এখানে ছিল 244। তাহলে আমার টোটাল কত হয়ে যাচ্ছে, এক্স সমান হয়ে যাচ্ছে 4 আর 4 0, তাহলে 4 আর 8 12, মানে 80/5, মানে 5 16 80। তাহলে আমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 16 কিলোমিটার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তারপরের কোয়েশ্চেন, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দেওয়া আছে 100 মিটার এবং 80 মিটার। ঠিক আছে, আমি করে নিচ্ছি। একটা আয়তকার বাগান, তার দৈর্ঘ্য বলছে কত, 100 আর প্রস্থ হচ্ছে 80। ঠিক, বাগানের চারিদিকে একটা 10 মিটার চওড়া রাস্তা আছে। চারিদিকে মানে ভিতরে কিন্তু না, বাইরের চারিদিকে একটা 10 মিটার চওড়া রাস্তা আছে। কত করে এগুলো, এদিকেও 10 এদিকেও 10। ঠিক, এবার আমাকে বলেছে
যে ওই রাস্তাটির ক্ষেত্রফল কত। তাহলে আমাকে আগে ভিতরের ক্ষেত্রফলটাকে বার করে নিতে হবে। ভিতরের যে আমার টোটাল মানে আমার টোটাল যে ক্ষেত্রফলটা আছে মানে আমার রাস্তা সমেত যে টোটাল ক্ষেত্রফল বর্গক্ষেত্রের এই আয়তক্ষেত্রের, তার থেকে যদি আমি আমার ভিতরের যে ক্ষেত্রফলটুকু বলেছিল সেই ক্ষেত্রফলকে যদি আমি মাইনাস করে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমার আমি যদি বলি যে টোটাল রেক্ট্যাঙ্গেলটা যেটা ছিল রেক্ট্যাঙ্গেলটা আর কি রেক্ট্যাঙ্গেলটা এর এর হচ্ছে ক্ষেত্রফল কত, আমরা যদি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় তাহলে 100 ইন্টু 80 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 8000, ঠিক 8000। হ্যাঁ, এইবার আমার রোডের ক্ষেত্রফল রোড সমেত এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, তার মানে এদিকেও 10 বেড়েছে এদিকে 10 বেড়েছে, মানে এদিকেও 20 বাড়বে এদিকেও কত বাড়বে 20 বাড়বে। তাহলে 100 প্লাস 20 আমার 100 ছিল আগে, না বুঝতে পারছো নিশ্চয়ই যে এদিকে দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই 10 করে বেড়েছে, তার মানে 100 সঙ্গে 20 যোগ হয়ে যাবে, মানে 120 ইন্টু ক্ষেত্রফল বার করতে দিচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর এইদিকে ছিল আমার কত 60 না 80, তাহলে এটা হয়ে যাবে 100। তাহলে 120 ইন্টু 100 তাহলে কত হয়ে যাবে 12,000, একটা দুটো তিনটে, এবার 12,000 হচ্ছে আমার টোটাল রাস্তা সমেত ওটা আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল। তাহলে আমাকে যদি শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল করতে দেয় তাহলে আমি বাইরেরটুকু এই ভিতরেরটুকু সেখান থেকে বাদ দিয়ে দেবো। ভিতরেরটুকু কত হচ্ছে, ভিতরে যে আয়তক্ষেত্রটা সেটার ক্ষেত্রফল আমি প্রথমে বার করে নিয়েছি 8,000, তাহলে 8,000, তাহলে 8,000 এটা কত বেরিয়ে যাবে 12,000 থেকে 8,000 মাইনাস করলে হয়ে যাবে 4,000, ঠিক আছে 4,000 কি এটা স্কোয়ার মিটার, ঠিক আছে স্কোয়ার মিটার। তারপরে কোয়েশ্চেন, পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত। ঠিক আছে, পরপর 7টি সংখ্যার গড় বলে দিয়েছে 20, তাহলে 7টা সংখ্যার গড় মানে আমি অঙ্ক করবোই না, এখানে থাকবে 20, 7টা সংখ্যা মানে এটা মাঝের সংখ্যা, গড় মানে সেটা মাঝে হয়, তাহলে এটা হয়ে যাবে 21, 22, 23, আর এদিকে হয়ে যাবে তাহলে কত 19, 18, 17, এদিকে তিনটে এদিকে তিনটে, টোটাল 6টা, মাঝখানের যেটা হচ্ছে সেটা গড় মানে 7টা। তাহলে আমাকে চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে এদের যে গ্রুপটা ছিল তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত হয়ে যাবে 23 হয়ে যাবে। খুব সহজ অ্যান্সার, এগুলো খাতায় করার কোনো দরকার হয় না। এরপরে কোয়েশ্চেন বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, সংখ্যাটি থেকে যদি 18 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলো স্থান পরিবর্তন করে, তাহলে সংখ্যাটি কত। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা কি, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমি অপশান টেস্ট করে নেবো, সবথেকে ভালো, বড় অঙ্ক করার কোনো দরকার নেই, অপশান টেস্ট করা যেতে পারে। অপশান টেস্টে কী হবে, এটা আমি প্রথমেই দেখব যে দুটি অঙ্কদ্বয়ের সংখ্যাদ্বয়ের যোগফল কিন্তু 8 হবে, তাহলে এখানে সব কটাতে কিন্তু 8 হচ্ছে, 5 3 8, 6 2 8, 4 4 8, 5 3 8, কিন্তু আমাকে বলে দিয়েছে এখান থেকে 18 যদি আমি বাদ দিই তাহলে কিন্তু স্থান পরিবর্তন করবে। তাহলে আমি 18 যদি বাদ দিই 35 থেকে তাহলে আমাকে কী আসতে হবে 53। তাহলে আমি যদি 5, আমি শুধু ইউনিট ডিজিটটা দেখবো, তাহলে আমি 5 থেকে যদি 8 বাদ দিই তাহলে 8 আর কয় 15, 7 15, মানে 7 আসছে লাস্টে, হবে না, কারণ আমাকে কত আসতে হবে 53 আসতে হবে, মানে লাস্টে 3 আসতে হবে, হচ্ছে না। এক্ষেত্রে 62 আছে, 62তে কত আসতে হবে, 62তে আমার আসা উচিত 18 যদি বাদ দিই তাহলে আমার 6 আসা উচিত ইউনিট ডিজিটে। তাহলে 62 থেকে যদি আমি মানে 2 থেকে যদি আমি এখানে ইউনিট ডিজিট ধরছি শুধু, 2 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে 8 আর 4 12, মানে 4 আসছে, তাহলে আমার আসা উচিত ছিল 6, মানে 26 আসা উচিত ছিল, হবে না। 44 থেকে যদি আমি 18 বাদ দিই তাহলে আবার ঘুরিয়ে 44 আসার কথা আছে, কিন্তু সেটা কিন্তু হবে না, কারণ 8 আর কত 14, 6 14, মানে ইউনিট ডিজিট 6 চলে আসছে। 53 থেকে যদি আমি 8 বাদ দিই, মানে 3 থেকে যদি আমি 8 বাদ দিই তাহলে 8 আর কতই 13, 5 13, তাহলে 5 আসছে, ঠিক আছে। তাহলে আমার এইটা কিন্তু এখনও পর্যন্ত ফুলফিল করছে, ঠিক আছে। এটা যদি হয় তাহলে 8 8 আর 5 13, ঠিক আছে, আর হচ্ছে 1 আর 8 আর 5 13, 1 আর 1 আর 1 2 আর কত 5, 3 5, তাহলে আমার 53 ঘুরিয়ে 35 আসার কথা ছিল, যেটা কিন্তু এসেছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 53। আচ্ছা, এখানে 88 নম্বর কোশ্চেন বলছে এ এর 90%, মানে এ এর 90%, এ এর 90% সমান কিন্তু কি বি এর 30%, বি এর 30%, তাহলে এটা 3/10, এটা 9/10।
তাহলে কিন্তু কী হয়ে যাচ্ছে 9a/10, আর একটা হয়ে যাচ্ছে ইকুয়াল টু 9a/10 আর হচ্ছে 3b/10, এটা কিন্তু হচ্ছে দাঁড়াচ্ছে। তাহলে এটা এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা আর কি করতে পারি, 10কে কেটে দিতে পারি, ঠিক আছে, বা a/bকে এটা এখানেও কেটে দিতে পারি, 3 3 9, তার মানে a/b কিন্তু আমরা লিখতে পারি 1/3, ঠিক, a/b মানে 1/3, এ পর্যন্ত হয়ে গেল। আমি পরের পাতায় যাচ্ছি, পরে এটাকে আবার ফ্রেজভাবে করছি। a/b মনে রেখে দাও, a/b মানে বেরোলো 1/3, ঠিক আছে, a/b মানে বেরিয়ে গেছে 1/3। তাহলে a/b মানে বেরিয়েছিল আমার 1/3। তাহলে এখানে বলে দিয়েছে যে বি ইকুয়াল টু এর কিন্তু 2x%, বি ইকুয়াল টু, আমি লিখছি এখান থেকে, বি ইকুয়াল টু এর এ ইন্টু 2x, 2x কি পার্সেন্ট, ঠিক আছে, 2x কিন্তু পার্সেন্ট। এবার এটা যদি হয় তাহলে আমি বলতে পারি বি ইকুয়াল টু আমার কত বেরিয়ে গিয়েছিলো, বি মানে বেরিয়ে গিয়েছিলো আমার 3, আর এ মানে আমার কত বেরিয়েছিল 1, ঠিক আছে, 2x% বলে দিয়েছে, তাহলে 2x%, x% মানে x/100, x/100, এটা কেটে দিতে পারি, 2 50 100, তাহলে এটা কী করতে পারি, 5 3 15, মানে এখানে হচ্ছে হ্যাঁ 5 3 15, তার মানে এখান থেকে আমি টোটাল গুণ করে দিতে পারি, x ইকুয়াল টু কিন্তু 50 × 3 ইকুয়াল টু কত হয়ে যাবে 150, তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে 150। তারপরে যে রয়েছে অ্যাটম ইকুয়াল টু যদি মলিকুল হয়, অ্যাটমের যে পার্টস সেটাকে বলা হয় মলিকিউলস, তাহলে অ্যাটমের পার্টসগুলো হচ্ছে মলিকিউলস, তাহলে সেলের পার্টস কি, সেল মানে কী থেকে তৈরি হয়, সেল কিন্তু টিস্যু থেকে তৈরি হয়, তাহলে এটা কিন্তু টিস্যু অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেন কি, তাহলে এটা নিচে কি বলছে, এটা কোন, এটা প্রতিবিম্বটা নিচে ছবিটার প্রতিবিম্ব কী হবে, প্রতিবিম্বটা কিন্তু হরাইজন্টালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা কেমন হবে, এটা কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু কেমন হবে, এটা কিন্তু এটা যেমন আছে এদিকে, এদিকেই থাকবে, এটা এটা যেমন আছে এটা কিন্তু এরকমই থাকবে, এরকমই থেকে যাবে এদিকে, আর এই যে দাগটা, এই দাগটা কিন্তু এই দিকে হয়ে যাবে, আর এইখানে যেমন আছে এই ডট এখানে বসে যাবে। তাহলে এর সঙ্গে কোনটা মিল রয়েছে, এর সঙ্গে আমার মিল আছে কিন্তু, এর সঙ্গে আমার মিল আছে কিন্তু বিয়েরটা, বিয়েরটা এর সঙ্গে কিন্তু আমার মিল পাওয়া যাচ্ছে, সরি বিয়েরটা হ্যাঁ বিয়েরটা কিন্তু মিল পাওয়া যাচ্ছে, তাহলে বিয়েরটা কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো ত্রিভুজের যদি 3টে কোণ যথাক্রমে এত হয় তাহলে এটা x সমান কত হবে, তাহলে এখানে 3টে কোণ মান আমরা জানি, ত্রিভুজের 3টে কোণ মান হচ্ছে 180, তাহলে 3x প্লাস হচ্ছে 2x - 7 প্লাস হচ্ছে 4x - 11, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, এখান থেকে আমার কত চলে আসছে, এখানে আমার কী হচ্ছে 3x প্লাস হচ্ছে 2x - 7 প্লাস হচ্ছে 4x - 11, এই টোটালটা কিন্তু কত আসছে 9x - 18, এখানে আমি কিন্তু 9x - 18 ইকুয়াল টু আমি লিখতে পারি 180, তাহলে 9x - 18 সমান 180, তাহলে ওদিকে গেলে 18 কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 180 সঙ্গে 18 যোগ করলে হয়ে যাবে 198, 198 ভাজিত 9, তাহলে আমার কত অ্যান্সার চলে আসছে, 9 দুগুণে 18, 1 18, 9 দুগুণে 18, তাহলে আমার কিন্তু 22 অ্যান্সার আসবে, তাহলে কিন্তু বিয়েটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা 94 নম্বর কোয়েশ্চেন, 94 নম্বর কোয়েশ্চেনে কী বলছে, 94 একজন মোটর আরোহী কী করেছে, এ স্থান থেকে বি স্থান 20 কিলোমিটার/ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে আসেন, তাহলে আরোহীর গড় গতিবেগ কত ছিল। এরকম কোয়েশ্চেন পড়লে একটা ফর্মুলা সবসময় মাথায় রাখবে, যাচ্ছে এবং ফিরে আসছে, তাহলে কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই। 2xy বাই হচ্ছে x + y,
তাহলে আমার 2xy মানে কত, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 20 ইন্টু 30, আর এখানে আমার এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে 20 প্লাস 30 মানে হচ্ছে 50। তাহলে আমি 50-এ 0 কেটে দিলাম, 5 6 30 করে দিলাম, তাহলে 6 দুগুণে 12 দুগুণে 24, তাহলে 24 কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, অঙ্ক করার দরকার নেই। যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সূত্র মাথায় রাখতে হবে যে 2xy বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই। এরপর 96টাই প্রবাবলি লাস্ট কোয়েশ্চেন, না একটা রয়েছে, ওটা হচ্ছে জিআই কোয়েশ্চেন আছে। তো এরপর হচ্ছে 96টা কী কোয়েশ্চেন, 96টা হচ্ছে 96টা হচ্ছে 3টি সংখ্যার অনুপাত 1 2 3, তাহলে তাদের গসাগু যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটা কত। তাহলে এটা খুব ইজি, এটা কিছু করার দরকার নেই। যদি অনুপাত বলে দেওয়া থাকে এবং গসাগু বলে দেওয়া থাকে তাহলে অনুপাতের সঙ্গে বৃহত্তম সংখ্যা কোনটা হবে, এখানে বৃহত্তম সংখ্যা হচ্ছে 3, তাহলে 12, এখানে এই সেভ বলে দেওয়া আছে, তাহলে তার বৃহত্তম এখানে অনুপাত হচ্ছে 3 সমান হচ্ছে 36, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো এত দূর আসার পর একটাই রিকোয়েস্ট, ক্লাসটা প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার কাছাকাছি হবে, এখন আমি জানি না, এটা পুরোটা যখন কমপ্লিট হবে তখন বুঝতে পারবো। তো এই এত দূর আসার পর পর্যন্ত যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে এবং এরকম ক্লাস তোমরা আরও পেতে চাও, জিকে আমি এখানে জিকে ক্লাসও করাচ্ছি, জিকেটা পুরো এক্সপ্লানেশনের সাথে কিন্তু আমি করাচ্ছি, যেগুলো কিন্তু অন্যান্য চ্যানেলে সাধারণত থাকে না। 4টে অপশানকে নিয়ে কিন্তু এক্সপ্লানেশন করা হচ্ছে এবং ডিটেলসে আলোচনা করা হচ্ছে, যেখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন করলে 4টে কোয়েশ্চেনে তোমরা অ্যান্সার জানতে পারছো। তো এইভাবে যদি আমার সঙ্গে ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে পরবর্তীকালে কি ভিডিও চাও, ইংলিশ মানে ক্লাস ওয়াইজ যদি ভিডিও চাও চ্যাপ্টার ওয়াইজ, তাহলে সেটাও কিন্তু আমাকে জানাও কমেন্ট বক্সে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে পরবর্তীকালে কোনো ভিডিও যখন আমি দেবো সেটা যেন তোমাদের কাছে যেন পৌঁছে যায়, যেন মিস না হয়। ঠিক আছে, তো এবার চলে যাচ্ছি লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেন বলছে এ বি ড্যাশ বিসি এ ড্যাশ এ বি ড্যাশ বিসি ড্যাশ সি এ। ঠিক আছে, এখানে ওই যেমন ভাঙা আছে এরকমভাবে ভেঙে নিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু করতে অসুবিধা হবে। তো এটা কীভাবে ভাঙতে হবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, তো 15টা এখানে টোটাল লেটার রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এ বি সি এর সিরিজ রয়েছে, সবসময় কিন্তু ভাঙলে হবে না, যেহেতু এখানে মনে হচ্ছে ভাঙার দরকার তাই ভাঙতে হচ্ছে। ঠিক আছে, এখানে মনে হচ্ছে শুধুমাত্র এ বি সি এর সিরিজ রয়েছে, যেহেতু এখানে ডি থাকতো তাহলে কিন্তু হয়তো এটা 16টা থাকতে পারতো, এখানে 15টা রয়েছে এবং 3টে করে সিরিজ রয়েছে, তাহলে আমরা এই মাঝামাঝি এভাবে যেমন আছে সেটা কিন্তু আমরা ভেঙে নিতে পারি। 1 2 3 1 2 3 3 3 3। এবার দেখে নাও প্রত্যেকটাতে কিন্তু এবিসি কিন্তু পড়ছে কিনা। হ্যাঁ, ভাত ডাল মাংস কিন্তু প্রত্যেকটাতেই পড়তে হবে, ভাত এ, ডাল হচ্ছে বি, আর মাংস হচ্ছে সি। দেখো প্রত্যেকটাতে কিন্তু নেই, এইখানে কে নেই, সি নেই, এখানে কে নেই, বি সি এ, এখানে দেখো পুরোটাই আছে, তারপরে কে নেই, তারপরে দেখো সি নেই, তারপরে এখানে কে নেই, এখানে এ নেই, তারপরে এখানে সি এ এখানে কে নেই, বি নেই, তাহলে কী কী হয়ে গেল, সি সি এ বি, তাহলে কিন্তু এইটটা হয়ে গেলো অ্যান্সার। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, অনেক বড় ক্লাস হলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমার যে সমস্ত জিকের ক্লাসগুলো আমি নিই সেই সমস্ত জিকের ক্লাসগুলোকেও দেখে নিও। আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অসংখ্য ধন্যবাদ।